তো দেখ শর্ট টার্ম ডিসিশন মেকিং এর লাস্ট টপিক, এই টপিকটা হলো শর্ট টার্ম ডিসিশন মেকিং শেষ। সেটা কি? লিমিটিং ফ্যাক্টর বা কি ফ্যাক্টর। নাম তো শুনেছিস, লিমিটিং ফ্যাক্টর। লিমিট মানে বুঝতে পারছিস তো, এটা লিমিট বেঁধে দিয়েছে। আমি একটা মানে রিয়েল লাইফের এক্সাম্পল দিচ্ছি, ওদের সঙ্গে এমন ঘটনা ঘটে প্রতিনিয়ত, সেরকম একটা উদাহরণ দিই লিমিটিং ফ্যাক্টরের, তাহলে বুঝতে পারবি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধর বেসিক্যালি আমরা যে পড়াশোনা করি, বা আমি আর একটু ভালো উদাহরণ দিই, যেটা বলি আমাদের পড়াশোনাই করি না। ধর মোটামুটি পরীক্ষার আগে তো সবাই পড়াশোনা করে, তো মোটামুটি একটা ধরি পরীক্ষার আগে একটু ঠিকঠাক রেজাল্ট করার জন্য পার ডে মোটামুটি সব 10 ঘন্টা তো পড়েই, এটা কম বেশি পড়েই 10 ঘন্টা আশা করা যায়, ঠিক আছে? তো ধর আমি একটা স্টাডি প্ল্যান দিয়ে বোঝাচ্ছি, ধর 10 ঘন্টা ধর পড়ার টাইম ফিক্স করেছি, যে 10 ঘন্টা বেশি পড়বো না, 10 ঘন্টার বেশি আর মাথায় নেবেন, এমনি তো পড়ি না, 10 ঘন্টার বেশি মাথায় নেবেন। এবার এটা একটা পয়েন্ট বললাম। আর একটা পয়েন্ট কি, রাত 8টা বেজে গেলে তারপর সেই লেভেলে পড়তে ইচ্ছা করছে না, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছিস তো? পড়ার টাইম ফিক্স 10 ঘন্টা, মানে 10 ঘন্টার বেশি আর পড়তে পারবো না, এটা ধরে রেখেছি। আর রাত্রি 8টা বেজে গেলে আর পড়া অতটা মাথায় ঢুকবে না। তাহলে আমার যা যা টপিক আছে সব টপিকই আমাকে কম বেশি পড়তে হবে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক সেইগুলো সকালের দিকে পড়বো। এখন বলতে পারি যে সকালবেলা ঘুম দিয়ে উঠতে পারি আমি পড়বো, কিন্তু রাত জেগ করি। সমস্ত এক্সাম্পল তো বিভিন্ন রকম এক্সাম্পল আনাই যায়, আমি একটা জাস্ট কমন একটা এক্সাম্পল করছি। আমি সেই এক্সাম্পলই করছি যারা সকালবেলায় উঠে পড়াশোনা করে, ঠিক আছে? তো ধর আমি কি বললাম, 10 ঘন্টায় পড়বো, মানে আমার লিমিট 10 ঘন্টা, 10 ঘন্টার বেশি পড়তে পারবো না, ঠিক আছে? মানে পারবো না, পারবে না কেন, 10 ঘন্টা 15 ঘন্টাও করতে পারি, কিন্তু মাথায় ঢুকবে না কিছু। মানে আমি নিট পড়ার কথা বলি, নিট, ঠিক আছে? আর রাত 8টার পর কিছুই পড়াশোনা হচ্ছে না, রাত 8টার পর কিছুই পড়াশোনা আর হচ্ছে না। কেন হচ্ছে রাত 8টার পর পড়াশোনা? দেখ মানে ব্যাটারির চার্জ কমে যাচ্ছে। ব্যাটারির চার্জ বুঝতে পারিস? ব্যাটারির চার্জ বুঝতে পারছিস? এখানে ব্যাটারির চার্জ কমে যাচ্ছে, কোন ব্যাটারির চার্জের কথা বলা হচ্ছে বলতে পারবি? ব্রেনের ব্যাটারির চার্জের কথা বলা হচ্ছে, ব্রেনের ব্যাটারির চার্জ, ঠিক আছে? কমে যাচ্ছে। তার মানে যত, এবার দেখ, যত ইম্পর্টেন্ট টপিক তুই যদি রাতের দিকে পড়িস তাহলে কি হবে? খুব ভালো মতো মাথায় ঢুকবে নিশ্চয়ই, বলে দিলাম, ভালো মতো মাথায় ঢুকবে। তাহলে ইম্পর্টেন্ট টপিক কখন পড়া উচিত? মর্নিং। লেস ইম্পর্টেন্ট টপিক কখন পড়া উচিত? ইভিনিং অর আফটারনুন, ঠিক আছে? আর হচ্ছে একদম কম ইম্পর্টেন্ট, একদমই কম ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট যেটাকে বলে, ঠিক আছে? তো সেই ইম্পর্টেন্ট টপিক কখন পড়া উচিত? একদম রাতে। এখন তুই জিনিসগুলোকে ওলটপালট করতেই পারিস, ওলটপালট করে কোনো সমস্যা নেই, নিজের মাথায় জিনিস ঢুকবে। একটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক বা ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা তুই রাতের বেলায় বসবি, তখন তোর মাথায় ব্রেন কাজ করছে না, লাভ নেই। তো ইম্পর্টেন্ট টপিক কখন করতে হবে? মর্নিং এর দিকে। বুঝতে পারছিস তো? তাহলে এখানে তোর এখানে কি লিমিটটা কি আছে? এই যে এতক্ষণ বললাম লিমিটিংটা কি আছে, এখানে লিমিটিং ছিল 10 ঘন্টা আর রাত 8টা। ভাব এখানে লিমিটিং কি আছে? 10 ঘন্টা রাত 8টা। এটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, বা এটাকে আমরা বলি কি ফ্যাক্টর। এটাই হচ্ছে কি ফ্যাক্টর। বিজনেসের মধ্যে এরকম বলছি, বিজনেসের মধ্যে কি কি ফ্যাক্টর বুঝিয়ে দিচ্ছি। ওটা ধর বিজনেসে তো আমরা প্রোডাকশন করি, তাই না? প্রোডাকশন করি, প্রোডাকশন করতে গেলে কি লাগবে? ম্যাটেরিয়াল লাগবে, ঠিক আছে? আমার ধর গোডাউন বা ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল রাখতে পারি 5000, ফ্যাক্টরিতে ম্যাটেরিয়াল রাখতে পারি 5000 কেজি। এবার যদি আমার কাছে যদি আমরা সত্যি আরো প্রচুর প্রোডাক্ট তৈরি করতে হবে, তা আমার আরো ম্যাটেরিয়াল লাগবে। আমি এখন ধর আমার কাছে ম্যাটেরিয়াল লাগবে 7000 বা 8000 ম্যাটেরিয়াল রাখতে পারবো। আমার যে গোডাউন আছে, গোডাউন তো ক্যাপাসিটি 5000 বেশি রাখতে পারবো। এটা কিন্তু একটা লিমিট, র ম্যাটেরিয়াল একটা লিমিট। বা ধর আমার কোম্পানিতে যে সমস্ত প্রোডাকশন গুলো হবে, মানে যে প্রোডাক্ট গুলো তৈরি হবে, সেই প্রোডাক্ট গুলো কারা তৈরি করবে? লেবাররা তৈরি করবে। ধর আমার সারা মাসে ধর লেবার কাজ করে 10,000 ঘন্টা কাজ করতে পারে, তো আমি 15,000 ঘন্টা নিয়ে কাজ করাতে পারবো, জায়গায় দিতে পারবো না কাজ করার জন্য। তো এরকম এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? বা ধর আমার মেশিন, যে মেশিনে কাজ করছি, আমার কাছে ধর 5000 টাই, আমি ওই মেশিনটা 5000 টাকা পেয়ে তৈরি করতে পারবো, ম্যাক্সিমাম 5000 পেয়ে তৈরি করতে পারবো। এখন ধর আমার কাছে অর্ডার চলেছে 10,000 টাকা পেয়ে, আমার কাছে কখনো সম্ভব? তার মানে এইগুলো কি? এগুলো সব একটা লিমিটিং ফ্যাক্টর বা কি ফ্যাক্টর। তো তাহলে সেক্ষেত্রে কি করে করবো? তখন আমাকে কাজ কি করে করতে হবে, ঠিক আছে? তখন সেক্ষেত্রে দেখতে হবে ধর আমি দুটো প্রোডাক্ট তৈরি করছি, ঠিক আছে?
আমার কাছে ম্যাটেরিয়াল কত আছে, সাপোজ উদাহরণ দিচ্ছি, আমার কাছে ম্যাটেরিয়াল আছে 5000, আমার কাছে 5000 ইউনিট ম্যাটেরিয়াল আছে, কিন্তু দুটো প্রোডাক্ট তৈরি করব, ঠিক আছে? এবার দেখতে হবে কোন প্রোডাক্টটা তৈরি করলে আমার বেশি প্রফিট হচ্ছে, সেই প্রোডাক্টটাই আমি তৈরি করব। দুটো প্রোডাক্টই তৈরি করব, কিন্তু কোন প্রোডাক্টটা বেশি তৈরি করলে আমার বেশি প্রফিট হবে, সেই প্রোডাক্টটা থেকেই যাব। এই নিয়ে অঙ্ক হয়, আমি এটা বলে দিচ্ছি, ব্যাপারগুলো সব ধরে ধরে একটা করে বলছি। তাহলে এখানে কি ফ্যাক্টরগুলোর নাম কি কি বললাম? র ম্যাটেরিয়াল একটা বললাম, একটা লেবার বললাম, একটা মেশিন আওয়ার বললাম, বেসিক্যালি তিনটেই বললাম। এইগুলোর উপরই বেস করে তোর অঙ্ক করো, ঠিক আছে? একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। লিখছি, ওটা পরে বোঝাচ্ছি। এটা লিখছি, লিস্ট অফ লিমিটিং ফ্যাক্টর, লিস্ট অফ লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন দেয়, বিভিন্ন টাইপের কোশ্চেন দেয়, যে কোশ্চেন দেয় তার নিচে বলে দেয় জিনিসগুলো বের করবে। সেলস কি লিখছি, সেলস ব্যাকেটে লিখছি ইন ইউনিট, সেলস ব্যাকেটে লিখছি ইন ইউনিট, ঠিক আছে? এটা কিসের উপর বেস করে হয়? কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে? তোকে পরীক্ষায় তো লিমিটিং ফ্যাক্টরের অঙ্ক দেবে, তো লিমিটিং ফ্যাক্টরের অঙ্ক দিলে বলবে কিসের উপর করতে হবে, কিসের লিমিটিং বলে দিচ্ছে, তোকে কোশ্চেনে সেট করে দেবে এইটা লিমিট আছে, এটা সেট করে দেবে। যদি সেলস ইউনিটটা লিমিট থাকে, তাহলে সেটা কিসের উপর বেস করব? এটা বেসিস, কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে? তারপর কি বলবে, একটা করে পয়েন্ট বলছি, নোট করবে। সেলস ইন ভ্যালু যদি দিয়ে দেয়, সেলস যদি ইন ভ্যালু দিয়ে দেয়, তাহলে এখানে লিমিট, আগেরটা লিমিট বেরিয়েছিল সেলস ইউনিটে, এখন লিমিট কার বেরিয়েছে? সেলস ভ্যালু। সেক্ষেত্রে কি করে করতে হবে? এক্ষেত্রে কিসের উপর বেস করে করতে হবে? পিভি রেশিও, নাম তো শুনেছি, পিভি রেশিও বের করা ফর্মুলা মনে আছে তো? কন্ট্রিবিউশন বাই সেলস, ঠিক আছে? এবার যদি আমাকে লিমিট দিয়ে দেয় র ম্যাটেরিয়াল, কিছুক্ষণ আগে বলছিলাম তাই তো, ধর তোকে র ম্যাটেরিয়ালস এর লিমিট দিয়েছে, কিসের লিমিট দিয়ে দিয়েছে? র ম্যাটেরিয়ালের লিমিট দিয়েছে। সেক্ষেত্রে কি করে করব? সেক্ষেত্রে কিসের উপর বেস করে করব? মাথায় রাখ, contribution per unit of material, let contribution per unit of raw materials, contribution per unit of raw materials required to produce one unit product, তো কি বলেছে, যদি লিমিট বেঁধে দেয় র ম্যাটেরিয়াল, তাহলে কি করব? সেক্ষেত্রে কন্ট্রিবিউশন পার ইউনিট বের করব, ঠিক আছে? শুনতে পাচ্ছিস তো? কন্ট্রিবিউশন পার ইউনিট বের করব অফ র ম্যাটেরিয়াল রিকোয়ার্ড টু প্রোডিউস ওয়ান ইউনিট প্রোডাক্ট। কি করে বের করব না আমি বোঝাবো, একটা অঙ্ক দিয়ে বোঝাবো, একটু পরেই বোঝাচ্ছি। জাস্ট তোকে কিসের লিমিট দিতে পারে, সেই লিমিট দিলে কার উপর বেস করতে হবে, এই পয়েন্টগুলোকে ঢুকে দিই, আমি এটা বুঝিয়ে দেবো, এখনই বোঝাচ্ছি, ঠিক আছে? তারপর যদি লেবার আওয়ার দিয়ে দেয়, লেবার আওয়ার লিমিট বেঁধে যদি দেয়, লেবার আওয়ারের যদি লিমিট বেঁধে দেয়, তাহলে কি করব? কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লেবার আওয়ার, ঠিক আছে? একই কথা, ঠিক আছে? কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লেবার আওয়ার, কন্ট্রিবিউশন per unit of labor hours, contribution per unit of labor hours required to produce কি লিখবি? one unit product,
তারপর লেবার আওয়ারের পর এবার লিখো মেশিন আওয়ার্স। তাহলে কিসের কিসের লিমিট দিতে পারে এটা মাথায় রাখতে হবে। এইগুলো আমি কেন করছি তাহলে বুঝতে সুবিধা হবে। তোকে পরীক্ষায় যখন দেবে একটা কোশ্চেন সেট করে দেবে, তারপর না এই পয়েন্টগুলো বলে দেবে, বলবে এই জিনিসের লিমিট আছে। তোকে কোনো কোশ্চেনে বলে দেবে সেলসের লিমিট আছে ইউনিটের, যদি বলে সেলসের লিমিট আছে ইউনিটে, তখন কন্ট্রিবিউশন পার ইউনিট যার বেশি তাকে সিলেক্ট করবে। দুটো প্রোডাক্ট আছে, একটা এ একটা বি, একটা প্রোডাক্ট এ একটা প্রোডাক্ট বি। যেই প্রোডাক্টে কন্ট্রিবিউশন পার ইউনিট বেশি হবে সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর সেলস ইন ভ্যালু যদি কোশ্চেন দেয়, যেই প্রোডাক্টের পিভি রেশিও বেশি সেটাকে সিলেক্ট করবে। তারপর র ম্যাটেরিয়াল যদি বলে লিমিট যদি বেঁধে র ম্যাটেরিয়াল, তাহলে সেক্ষেত্রে আমি এখন বলে দিচ্ছি যার বেশি হবে, যে এই পয়েন্ট এই ক্যালকুলেশনটা করবে, এই ক্যালকুলেশনটা যার বেশি হবে তাকে সিলেক্ট করবে। আবার যখন লেবার আওয়ার বলবে, ঠিক আছে, এইটা যেইভাবে ক্যালকুলেট করতে হবে ওটা যার বেশি হবে তাকে সিলেক্ট করবে। আমি বলে দিচ্ছি কি করে করতে হবে, একদম ইজি জিনিস। একটা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন পার ইউনিট বেরিয়ে যাবে আর মেটেরিয়ালের একটা কথা বলে দেবে, ওই দুটোকে ডিভাইড করে দেবে, বলে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, আমি জাস্ট একটু পয়েন্ট করে লিখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মেশিন আওয়ারটা লেখ, contribution per unit of machine hour, contribution per unit of machine hours, contribution per unit of machine hours required to produce 1 unit product, 1 unit product। তিনটে পয়েন্ট লিখেছি, পুরো একই লেখা, তিনটে পয়েন্ট। যখন র মেটেরিয়াল ওখানে র মেটেরিয়াল লিখেছি, যখন লেবার ওখানে লেবার আওয়ার লিখেছি, যেখানে মেশিন সেখানে মেশিন আওয়ার লিখেছি, একই লেখা কিন্তু একই পয়েন্ট। তারপর লিখবি হেভি ডিমান্ড প্রোডাক্ট, হেভি ডিমান্ড প্রোডাক্ট। সেক্ষেত্রে কি করতে হবে, যদি এরকম কোনো লিমিট থাকে হেভি ডিমান্ড প্রোডাক্ট, সেক্ষেত্রে পিভি রেশিও, আর কি আর লিখবি লো ডিমান্ড প্রোডাক্ট, সেক্ষেত্রে কি করবি, লো ব্রেক ইভেন পয়েন্ট, লো বিইপি পয়েন্ট। এইটুকু টুকে নেই। তারপর আমি যেটা বললাম মেইনলি এই তিনটে পয়েন্ট একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখ যেটা বললাম না বুঝিয়ে দেবো, ওখানে কি লেখা ছিল, যদি ভালো করে পড়িস পয়েন্টটা কি লেখা ছিল ওটা দেখ। ম্যাটেরিয়াল হোক বা লেবার আওয়ার হোক বা মেশিন আওয়ার হোক, কি লেখা ছিল, কন্ট্রিবিউশন পার ইউনিট অফ মেশিন আওয়ার বা লেবার আওয়ার বা ম্যাটেরিয়াল, ঠিক আছে, লেখা ছিল। পর লাইনটা কি লেখা ছিল, পর কন্ট্রিবিউশন পার ইউনিট অফ র ম্যাটেরিয়াল required to produce 1 unit of product, পার ইউনিট র ম্যাটেরিয়াল, তারপর required to produce 1 unit product, 1 unit product মানে একটা ইউনিট তৈরি করতে কন্ট্রিবিউশন কত লাগছে, কন্ট্রিবিউশন পার ইউনিট কত। তো তোকে কোশ্চেনটা করে তো কি ফ্যাক্টর কিসের দিয়েছে, র ম্যাটেরিয়ালের দিয়েছে নাকি লেবারের দিয়েছে নাকি মেশিন আওয়ারের দিয়েছে, যারই দিয়েছে। ফর্মুলা এটা কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর। দেখেছি এটা কি লিখলাম, কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর। তুই যখন অঙ্ক করবি নরমালি কন্ট্রিবিউশন পার ইউনিট বেরিয়ে যাবে কন্ট্রিবিউশন পার ইউনিট, সেটাকে কি দিয়ে ভাগ করবি, কি ফ্যাক্টর পার ইউনিট। কি ফ্যাক্টর পার ইউনিট মানে যদি র ম্যাটেরিয়াল থাকে তাহলে র ম্যাটেরিয়াল পার ইউনিট, যদি লেবার থাকে লেবার পার ইউনিট, যদি মেশিন আওয়ার থাকে মেশিন আওয়ার পার ইউনিট, যা দেবে সেটাকে পার ইউনিটে ভাগ করব। সাপোজ ধর দুটো প্রোডাক্ট এ আর বি, আমার কাছে দুটো প্রোডাক্ট আছে, কি আছে প্রোডাক্ট এ আর বি। বলে দিয়েছে র ম্যাটেরিয়াল 10 আর বি হচ্ছে এ হচ্ছে 10, বি হচ্ছে 15, আর কন্ট্রিবিউশন পার ইউনিট তো বলে দিয়েছে 100 আর 100। তাহলে নিয়মটা কি শিখেছি, 100 কে 10 দিয়ে ভাগ করে দেবো আর 100 কে 15 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে হিসাব করে দেখ, এটা কত হচ্ছে 10 আর এটা হচ্ছে 8। তাহলে বল কোন প্রোডাক্টের যে কন্ট্রিবিউশন যে বেরোলো না, এই কন্ট্রিবিউশন পার ইউনিট অফ লিমিটিং ফ্যাক্টর যেটা বেরোলো, এটা যেটা হলো 10 আর 8 কন্ট্রিবিউশন পার ইউনিট লিমিটিং ফ্যাক্টর, কোন প্রোডাক্টের বেশি, এর না বি। তাহলে এটাকে র্যাঙ্কিং 1 দেব, অর্থাৎ এটাকে র্যাঙ্কিং 1 দিয়ে আমরা এগোবো, আর কিছুই না। তো এই জিনিসগুলোই দিয়েছে, তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ক্রিয়েট হবে না। এবার আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এখানে কি লেখা আছে, এমন কিছু লেখা নেই। এতক্ষণ বুঝতে পারি তো কি ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টর জিনিসটা কি। এখানে যখনই অঙ্ক করবি কি ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টর কিসের দিকে দেবে, সেলস ইন ইউনিট দিতে পারে, সেলস ভ্যালু দিতে পারে, র ম্যাটেরিয়াল দিতে পারে, মেশিন আওয়ার দিতে পারে, লেবার আওয়ার দিতে পারে। এই পাঁচটার মধ্যে দুটো বাইরে কিছু থাকবে, ঠিক আছে।
কি বলেছে লিমিটিং ফ্যাক্টর, এতক্ষণ এটা পড়ে বুঝে গেছি যে স্যার কি ফ্যাক্টরটা লিমিটিং ফ্যাক্টর, কি ফ্যাক্টরটা লিমিটিং ফ্যাক্টর। আচ্ছা আমি তোকে একটা एग्जांपल বলি, দেখ এখানে লেখা আছে সেটাই বলতে চাইছিলাম, কি অর লিমিটিং ফ্যাক্টর ইজ আ ফ্যাক্টর, মানে লিমিটিং ফ্যাক্টর বা কি ফ্যাক্টর জিনিসটা কি, একটা ফ্যাক্টর যেটা কি করে, ও কি কাজ করে, হুইচ লিমিটস অর রেস্ট্রিক্ট, লিমিট আর রেস্ট্রিক্ট মানে একই, দা প্রোডাকশন অর সেলস লেভেল। মানে ব্যাপারটা কি হয়, ধর আজকে ধর আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে আমি মার্কার পেন তৈরি করি, আমি কি করবে জানিস, একটা যারা প্রোডিউসার বুঝিস তো, যারা তৈরি করে পেন তৈরি করে, ও কি করবে, ও যত খুশি পেন তৈরি করতেই থাকবে। ভালো করে বুঝবি কিন্তু, একটা তুই যদি এখন প্রোডিউসার হোস তুই কি করবি না, আমি পেনের পর পেন তৈরি করতেই থাকবো তারপর পেনটা মার্কেটে বেচবো, আর যত পেন তৈরি করবো তত পেন মার্কেটে বেচবো, আর যত বেচবো তত বেশি প্রফিট হবে, ওটা কথা আমি নেব। এটা দেখে খুব সুন্দর লাগে, অতটা ইজি না। কেউ যদি মনে করে যে আমি পেনের পর পেন তৈরি করতেই থাকবো, ও পারবে না তৈরি করতে। প্রতিটা কোম্পানিরই প্রতিটা বিজনেসেরই একটা লিমিট থাকে। স্যার কেন লিমিট থাকে? আরে তোর মানিটাও তো লিমিট, মার্কেটের ডিমান্ডটাও তো লিমিট, মানে মানি মানে ক্যাপিটালটা লিমিট, মার্কেটের ডিমান্ড লিমিট, তোর ফ্যাক্টরি যে সমস্ত লেবাররা কাজ করবে সেটাও তো লিমিট আছে। তো তুই ধর যেখানে 10,000 প্রোডাকশন করতে, আপনি 10 লাখ প্রোডাকশন করতে চাস কখনো সম্ভব? তারপর তোর যে ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল সেটাও তো লিমিট, মেশিনের ক্যাপাসিটি সেটাও তো লিমিট। তাহলে সবকিছুই তোকে লিমিটের মধ্যে থেকেই কাজ করতে হবে, ঠিক আছে? তো তোর যদি ক্যাপাসিটি থাকে 10,000 পেন তৈরি কর, 10,000 তৈরি করতে পারি, 10,000 বেশি তৈরি করতে পারবি, এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা তোকে মাথায় রাখতে হবে। তবে এটা ঠিক ধর সাপোজ ধর আমার ফ্যাক্টরিতে দুটো প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, কোন প্রোডাক্টটা তৈরি করব দেখতে হবে, দুটো প্রোডাক্টই আমি তৈরি করব, কিন্তু সেই প্রোডাক্টটাই আমি বেশি তৈরি করব যেই প্রোডাক্টটা আমাকে প্রফিট বেশি দেবে। এসব কিছু নেই, এই পুরো লেখাটায় আমি এতক্ষণ যা বোঝালাম ধরে এইগুলোই লেখা আছে, নতুন কিছু লেখা নেই। আমি পড়ে দিতে পারি একবার, কি অর লিমিটিং ফ্যাক্টর ইজ দ্য ফ্যাক্টর which limit or restricts the production or sales level at a point of time due to scarcity of a factor of production। আমার কাছে সমস্ত কিছু লিমিট আছে, প্রোডাকশনে যে ফ্যাক্টর আছে না, এগুলো সব লিমিট, আমি ইচ্ছা করলে যত খুশি প্রোডাকশন করতে পারবো না, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই কি অর লিমিটিং ফ্যাক্টর ইজ অলসো টার্মড অ্যাজ scarce factor or governing factor। এই ফ্যাক্টর বলেছে। Therefore, key factor is a limitation of constraint such as ability of raw material, labor, machine or plant capacity, capital, market demand and so on the activities of a business where a concern produce two or more product। কোনো concern বা কোনো কোম্পানি, ঠিক আছে, বুঝতে পারছিস তো, তারা যখন বা কোনো বিজনেস এন্ট্রি যখন দুটো বা দুটোর বেশি প্রোডাক্ট তৈরি করতে, এখানে দুটো প্রোডাক্ট তৈরি করছে, দুটো বা দুটোর বেশি যে প্রোডাক্ট তৈরি করে, এন্ড দেয়ার এক্সিস্ট আ কি অর লিমিটিং ফ্যাক্টর, এবং সেখানে যদি কি অর লিমিটিং ফ্যাক্টর যদি থাকে, ঠিক আছে, দ্য ডিসিশন মাস্ট বি টেকেন বাই দ্য ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারবে যদি কি ফ্যাক্টর থাকে, কি ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টর থাকে। যদি ম্যাটেরিয়াল থাকে, কি ফ্যাক্টর বলে, ম্যাটেরিয়ালের উপর বেস করে ডিসিশন নেব। যদি লেবার থাকে, লেবারের উপর বেস করে ডিসিশন নেব। যদি তোর কি বলবো মেশিন থাকে, মেশিন আমার থাকে, মেশিনের উপর বেস করে ডিসিশন নেব। যদি সেলস ভ্যালু থাকে তার উপর বেস করে ডিসিশন নেব। সেলস ইউনিট থাকে, তার সমস্ত জিনিসের উপর বেস করে যা থাকবে তার উপর বেস করে ম্যানেজমেন্ট ডিসিশন, ঠিক আছে? as to which product should be produced more, ঠিক আছে, so as to utilize the limiting factor is best possible way for maximizing the profit of the concern। এটাই বলেছে। এই যা বুঝতে পারলি ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটা একটা করে অঙ্ক করলে ব্যাপারগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখ কোন কোশ্চেনটা করছি, সিআই ইন্টারেস্ট ছিল, ঠিক আছে? তো কি ফ্যাক্টরে যে অঙ্কটা করব এটা সিআই ইন্টারেস্ট ছিল। কি বলছে, the following particulars are taken from the records of a company engaged in manufacturing of two products A and B। খুব মন দিয়ে পড়বি কোশ্চেন, প্রথম অঙ্কগুলো কি করি, প্রথম অঙ্কগুলো না খুব সুন্দর করে মন দিয়ে কোশ্চেনটা পড়বি, বুঝবি। একটা অঙ্ক খুব ভালো করে বোঝার চেষ্টা করি যাতে পরবর্তী অঙ্কগুলো পারা যায়। তো বলছে the following particulars are taken from the records of a company engaged in manufacturing of two products। দুটো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে কোম্পানি, ঠিক আছে, কি একটা এ আর একটা বি, ঠিক আছে? from a certain material, কোন প্রোডাক্ট তৈরি করতে হলে ম্যাটেরিয়াল লাগবে সবাই জানি। দেখ প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট এর ব্র্যাকেটে কি বলেছে পার ইউনিট, প্রোডাক্ট বি এর ব্র্যাকেটে বলেছে পার ইউনিট। সেল বলেছে 2,500 টাকা স্যার পার ইউনিট, ঠিক আছে, বিল বলেছে 5,000 টাকা পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট কত বলেছে 500 টাকা পার ইউনিট, মানে প্রোডাক্ট এ তৈরি করতে তো 500 টাকার ম্যাটেরিয়াল লাগছে, একটা ইউনিট তৈরি করতে 500 টাকা ম্যাটেরিয়াল লাগবে, ঠিক আছে?
তাহলে কত কেজি ম্যাটেরিয়াল লাগে তুই যদি ভালো করে ভাব চিন্তা ভাবনা করার চেষ্টা করিস, স্যার 10 কেজি ম্যাটেরিয়াল লাগে, তাই তো? 1 কেজির দাম যদি 50 টাকা হয় তাহলে 500 টাকা কত কেজি ম্যাটেরিয়াল দিব? 10 কেজি। তো এইগুলো আমরা অত না পড়লেও চলবে। তারপর ডাইরেক্ট লেবার বলছে 750, 1500, ভেরিয়েবল ওভারহেড বলছে 250, 500, টোটাল ফিক্সড ওভারহেড বলছে 10 লাখ টাকা। তোকে কমেন্ট লিখতে বলেছে, কমেন্ট অন দ্য প্রফিটেবিলিটি অফ ইচ প্রোডাক্ট হুয়ে টোটাল সেলস ইন ভলিউম ইজ লিমিটেড। কি কি লিমিটেশন কি কি দিয়েছে, লিমিটিং ফ্যাক্টর কি কি দিয়েছে, কি ফ্যাক্টর কি কি দিয়েছে, পয়েন্টগুলো বলে দিয়েছে। কিছুক্ষণ আগে এটা লেখালাম সেইগুলোই বলেছে। কি বলেছে? প্রথমে সেলস ইন ভ্যালু ইজ লিমিটেড। এইমাত্র বললাম যেখানে সেলস ইন ভ্যালু তো সেক্ষেত্রে কিসের উপর বেস করে এগোতে হয়? পিভি রেশিও। মনে করার চেষ্টা কর, তারপরে পাতা উল্টে দেখে নি। তাহলে র মেটেরিয়াল ইজ ইন শর্ট সাপ্লাই, তাহলে সেটা কি করে করতে হবে? আমি তো বলেছিলাম র মেটেরিয়াল লিমিটিং ফ্যাক্টর। তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি ইজ লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে তো? চিন্তা নেই, মেশিন অন করে দেবো, দেখবো প্রোডাকশন ক্যাপাসিটি ইনফরমেশন কি দিতে পরে বলছি, ঠিক আছে তো? তারপর 4 নম্বর পয়েন্ট, এটা নতুনত্ব দিয়েছে, এটা একটু আলাদা। বলছে টোটাল এবিলিটি অফ র মেটেরিয়াল 20000 কেজি। আমার এভেলেবল র মেটেরিয়াল 20000 কেজি টোটাল। ম্যাক্সিমাম সেল পোটেনশিয়াল অফ ইচ প্রোডাক্ট 1000 ইউনিট, ঠিক আছে? ফাইন্ড দ্য প্রোডাক্ট মিক্স টু ইল্ড ম্যাক্সিমাম প্রফিট। তো অঙ্কটা আরম্ভ করি না, প্রথম থেকে একটা করে আরম্ভ করি। 4 নম্বরটাই একটু নতুন আছে, আর বাকি 1, 2, 3 ইজি আছে। তো আরম্ভ করছি অঙ্কটা। হ্যাঁ, অঙ্ক করতে করতে বুঝতে পারবি। তুই যাই কর না কেন এই টাইপের অঙ্ক, যাই কর না কেন সবার প্রথম কন্ট্রিবিউশন থেকে বের করতে, যাই কর কন্ট্রিবিউশন করতেই হবে। কন্ট্রিবিউশন করে ফেলে, এটা তো করতে হবে। কন্ট্রিবিউশন পারি বুঝতে পারছো? তাহলে কি লিখবি? লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ সবাই লেখ স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং computation of contribution, computation of contribution, computation of contribution, ঠিক আছে? তাহলে কি কি করব? একটা করব প্রোডাক্ট A আর একটা করব প্রোডাক্ট B, ঠিক আছে? আচ্ছা, এটা এরকম করে দিই, সুবিধা হবে। পার ইউনিট বের করছি, ঠিক আছে? পার ইউনিট করছি। প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো সেলস। বল সেলস কত করে বলেছিল? প্রোডাক্ট এর বলেছিল 2500, প্রোডাক্ট বি 5000। এর থেকে লেস করব ভেরিয়েবল কস্ট। কত ছিল ভেরিয়েবল কস্ট? দেখ ম্যাটেরিয়াল বলে দিয়েছিলাম কি, ম্যাটেরিয়াল বলেছিল 500 আর ওটা 1250, 500 আর 1250। তারপর ম্যাটেরিয়ালের পর কি বলেছিল? ডাইরেক্ট লেবার কত বলেছিল? 750, 1500। 750, 1500। তারপর ভেরিয়েবল ওভারহেড, এটাই লাস্ট। ভেরিয়েবল ওভারহেড কত বলেছিল? 250, 500। 250, 500। আমি একবারে বলে দিচ্ছি, তোদের যদি মনে হয় যে দেখ আমি কি করছি, সেল লিখেছি এটা আর এটাও এই তিনটে যোগ করলে তো ভেরিয়েবল কস্ট হবে, তাই না? এবার এই 2500 টাকা থেকে তিনটে যোগফল বাদ দিলেই হয়ে যাবে কন্ট্রিবিউশন, তাই না? তো তুই যেইভাবেই করতে পারবি। তাহলে 2500 টাকা থেকে 500 বাদ দেবো, 750 কত? 250 বাদ দেবো, কত হচ্ছে? 1000। 1000 আর 500 মানে 1500। 1000 থেকে 1500 বাদ দিলে 1000 টাকা হচ্ছে। এখানে কত হচ্ছে? 1750। যেটা বেরোলো তাকে কন্ট্রিবিউশন বলে। তো আমাকে বলবি এই যে কন্ট্রিবিউশন বেরোলো এটা কি টোটাল কন্ট্রিবিউশন নাকি পার ইউনিট কন্ট্রিবিউশন? পার ইউনিট কন্ট্রিবিউশন, পার ইউনিট বেরিয়ে গেল। তো প্রথম পয়েন্টটা হয়ে গেল। তার মানে আমি কিন্তু দেখ আমাকে কটা কোশ্চেন জানতে তোরা? 4টে। আমি কিন্তু ভাবিস না যে এটা প্রথম কোশ্চেনের অ্যানসার হয়েছে, না, এটা তো লাস্ট। এটা বলতে এটা একটা ওয়ার্কিংস করলাম, এবার প্রথম কোশ্চেন করব। এখনো প্রথম কোশ্চেনে যাইনি। বল প্রথম কোশ্চেন যেটা বলি এই কোশ্চেনটা টুক দি, নাম্বার 1 দি 2 কি বলেছে? বলেছে আগে শুনে নে, বলে টোটাল সেলস ভ্যালু ইজ লিমিটেড, ঠিক আছে তো? তাহলে লিখবি এরকম লিখবি when, like when limiting factor is sales value, তাই তো? limiting factor is sales value, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম প্রোডাক্ট A, এখানে লিখব প্রোডাক্ট B। তো
তো প্রথমে এইভাবে লিখে নে, কন্ট্রিবিউশন তো তুই জানিস, কেননা আমাকে বল, তোরা নিজেরাই বল, অ্যান্সার আমি কেন দিচ্ছি, তো নিজেরাই বল, যখনই লিমিটিং ফ্যাক্টর যদি সেলস ভ্যালু দেয় তাহলে কিসের উপর বেস করে করতে হয়? পিভি রেশিও। তাহলে পিভি রেশিও করার জন্য তোকে কন্ট্রিবিউশনটা লিখে নে, কত ছিল কন্ট্রিবিউশন? 1000, এটা 1750। আর কি ছিল? সেলস। হ্যাঁ সেলস কত ছিল? 2500 আর 5000। তাহলে কি করব, এখানে পিভি রেশিও বের করতে পারবো। পিভি রেশিও বের করব, আমরা জানি C বাই S * 100 কর 1000 বাই 2500 * 100 কত হচ্ছে? 40% আর ওটা 35%। ঠিক আছে, তাহলে এত কি ক্লিয়ার? তো বুঝতে পেরেছিস তো? তো বল কোন প্রোডাক্টটাকে সিলেক্ট করব? এ। তাহলে কি লিখবি? পরের লাইনে লিখ র‍্যাঙ্কিং। পরের লাইনে লিখবি র‍্যাঙ্কিং। এটা র‍্যাঙ্কিং 1, এটা র‍্যাঙ্কিং 2, है কি না? লিখ, কমেন্ট লিখতে হবে, কমেন্ট। কমেন্ট লিখতে হবে। কমেন্টটা কি লিখবি? লিখ প্রোডাক্ট এ। লিখ প্রোডাক্ট এ is more profitable product, is more profitable product। কি ঠিক ঠিক আছে তো? Product A is more profitable product than product B, then product B। শুধু এইটুকু লিখলেই হবে, ঠিক আছে? because PV ratio, because PV ratio of product A, PV ratio of product A, because PV ratio of product A, ठीक है तो, is more than product B। ঠিক আছে, এক নম্বর কোশ্চেনের आंसर হয়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা নেই, এটা বোঝা গেছে এক নম্বর কোশ্চেন। ঠিক আছে তো, 2 নম্বর কোশ্চেনে চলে আসবো। এটা হয়ে গেছে, সবার হয়ে গেছে? মুছে দেবো? হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর কোশ্চেনটা তোরা নিজেরাই বল, র ম্যাটেরিয়াল উপর বেস করে করতে বলেছে, সুন্দর ঠান্ডা মাথায় করব, এটা আস্তে আস্তে করব, কারণ এই যে প্রথম পয়েন্টটা দিয়েছে এটা তো দিয়েছে, প্রথম পয়েন্টে आंसर আসে না, এই आंसरগুলোই আসবে, মানে এই কোশ্চেনগুলোই আসবে। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই পয়েন্টগুলো বেশি আসে পড়ে। তাহলে মুছে দিচ্ছি এক নম্বরটা, হ্যাঁ 2 নম্বরটা করছি। লেখ 2 নম্বর পয়েন্ট কি বলেছিল এটা আগে লেখ। লেখ when limiting factor is raw material, সেলস ভ্যালুটার জায়গায় লিখব raw material। ঠিক আছে তো? এখন শুধু একটা জিনিস মনে রাখ, মনে কর, শিখিয়েছিলাম, দেখ ফর্মুলা লেখালাম, কি লিখলাম, যখন র মেটেরিয়াল উপর বেস করে তোকে কি করতে বলেছিলাম, কন্ট্রিবিউশন পার ইউনিট বাই কি ফ্যাক্টর পার ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট তুই পেয়েই গেছিস, সেখান থেকে কি ফ্যাক্টর পার ইউনিট ভাগ করে দিবি, পরে যেটা বের হবে তারপর র‍্যাঙ্কিং চুজ করবি, বাস এইটাই করতে হবে। এখন ওটাই করব, সেটা দেখাচ্ছি, দেখ ওটাই করব দেখাচ্ছি। তাহলে প্রথমে কি লিখছি ভালো করে দেখবি, কোনো ডাউট থাকলে বলবি। কন্ট্রিবিউশন পার ইউনিট যদিও আগে বের করা হয়ে গেছে, সেটাই আবার লিখছি। কত কত 1000 আর 1750। তারপর কি লিখবো, স্যার কি ফ্যাক্টর পার ইউনিট, এখানে কি ফ্যাক্টরের নাম কি, তাহলে লিখবো র মেটেরিয়াল পার ইউনিট। ঠিক আছে, র মেটেরিয়াল পার ইউনিট। কোশ্চেন পড়ে বল, খোঁজ র মেটেরিয়াল পার ইউনিট কত টাকা দিয়েছে? 50 টাকা। র মেটেরিয়াল পার ইউনিট কত দিয়েছে? 1200। দেখছি র মেটেরিয়াল পার ইউনিট কত দিয়েছে। বুঝতে পারছিস না এখানে? কি এখানে বুঝতে পারছিস? তো কত বলি তখন টাকাটা 50 বলি না, এটা হবে না। আমি বলছি কি হবে এখানে, অ্যাকচুয়ালি র মেটেরিয়াল পার ইউনিট না, এখানে এটা লেখ র মেটেরিয়াল ইউজড পার ইউনিট। ইউজ দেখবি ওখানে নোটটা ভালো করে পড়, কি লেখা ছিল, কন্ট্রিবিউশন পার ইউনিট প্রোডিউসড 1 ইউনিট। ঠিক আছে তো, তার মানে এখানে লিখবি র মেটেরিয়াল ইউজড পার ইউনিট, র মেটেরিয়াল ইউজড পার ইউনিট। তাহলে বল এখানে
আমি পড়ছি তোদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেনের দিকে তাকা। প্রোডাক্ট এ, প্রোডাক্ট এর জন্য ম্যাটেরিয়াল খরচ কত হচ্ছে? 500 টাকা। ঠান্ডা মাথায় বুঝিয়ে যাবে, এই জায়গাটা বুঝতে হবে, কিছু নেই। এখানে দেখাচ্ছি প্রোডাক্ট এ তৈরি করতে ম্যাটেরিয়াল কত খরচ? 500 টাকা, তাই তো? এবার 1 কেজি ম্যাটেরিয়ালের দাম কত? 50 টাকা। 50 টাকা যদি 1 কেজি ম্যাটেরিয়াল পাই তাহলে 500 টাকা কত টাকা কত ম্যাটেরিয়াল পাচ্ছি? 500 বাই কত সেখানে 500 বাই 50, হ্যাঁ 500 বাই 50 10, ঠিক আছে। আর প্রোডাক্ট বি কত টাকা খরচ হচ্ছে ম্যাটেরিয়াল? 1250 25 টাকা বাই 50 25, ঠিক আছে। তাহলে 10 আর 25 না, এটা কিন্তু টাকা বললি কেন তুই টাকা কেন বললি? 500 টাকায়, ঠিক আছে, 500 কে 50 দিয়ে ভাগ করলে 10 কেজি হচ্ছে তো, এটা কেজি বলবি। তাহলে এটা কি করবি? র মেটেরিয়াল ইউজ পার ইউনিট, ঠিক আছে, 10 কেজি আর এটা 25 কেজি। এটা আশা করি বুঝতে পারলি কি পারলি না, এটা ভালো করে দেখে নি, ঠিক আছে। তো 10 কেজি আর 25 কেজি, কি তুই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? এটা দেখাতে হবে, না দেখালে হবে না। তাহলে কি এটা অ্যাকচুয়ালি এটা ওয়ার্কিং সেরি পার্ট অঙ্কের মধ্যে কি লিখবো জানিস? এটা এটা কি লিখবে? এটা কি বের করলাম? এটা কি বের করলাম বলতো? 10 কেজি আর 25 কেজিটা কি ছিল? কি বের করলাম? হ্যাঁ, ওয়ার্কিং সের নাম লিখবি র মেটেরিয়াল ইউজ পার ইউনিট, ঠিক আছে। র মেটেরিয়াল ইউজ পার ইউনিট লিখে দিচ্ছি, দেখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। র মেটেরিয়ালস ইউজ পার ইউনিট, ক্লিয়ার হচ্ছে এটা? বুঝতে পেরেছি এটা? ভালো করে দেখ, আমি আবার বলছি, যখনই বলবে তখন কি করবি? অ্যানসারটা কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই কি ফ্যাক্টর পার ইউনিট। কি ফ্যাক্টরটার নাম র ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে র ম্যাটেরিয়াল ইউজ পার্টিকুলার প্রোডাক্ট এ তৈরি করতে, প্রোডাক্ট এ এক পিস প্রোডাক্ট এ তৈরি করতে কতটা র ম্যাটেরিয়াল লেগেছে? এক পিস প্রোডাক্ট এ তৈরি করতে 10 কেজি ম্যাটেরিয়াল লেগেছে। এক পিস প্রোডাক্ট এ তৈরি করতে কত ম্যাটেরিয়াল? 25 কেজি। কি করে বের করলাম? এই যে এইভাবে বের করলাম। কি করে বুঝলাম? আবার বলছি, প্রোডাক্ট এ তৈরি করতে 500 টাকার ম্যাটেরিয়াল লাগে। আমি ধরে ধরে বলছি, প্রোডাক্ট এ তৈরি করতে কত টাকা ম্যাটেরিয়াল লেগেছে? 500 টাকা। 500 টাকার ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্ট এ তৈরি করতে, ঠিক আছে। আর এক কেজি ম্যাটেরিয়াল দাম 50, এরকম ভাবে ঐকিক নিয়ম 50 টাকায় 1 কেজি ম্যাটেরিয়াল পাওয়া যায়, 1 টাকায় 1/50, 500 টাকায়। বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? এইগুলো এইভাবে ধরে ধরে দেখতে হবে। এইবার ভাগ করতে পারবি। এবার এটা মুছে দিচ্ছি, কারণ জায়গা লাগবে। এটা মুছে দিচ্ছি। এবার বলি কি করব? ওই যে কন্ট্রিবিউশন পার কেজি, এখানে লিখবি কন্ট্রিবিউশন পার কেজি, ঠিক আছে, অফ ম্যাটেরিয়াল। যদি এখানে ম্যাটেরিয়ালের জায়গায় যদি স্যার লেবার থাকতো তাহলে কি হতো? প্রোডাক্ট কোটে লেবার আছে, যদি লেবার থাকতো তখন ম্যাটেরিয়ালের জায়গায় লেবার হয়ে যেত। তাহলে কি হবে? স্যার এটা দিয়ে ভাগ করব, 1000 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 100। আর 1750 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 70 নাকি? 70। তো তুই নিজেই বল, বল না। তুই একজন মানে কি বলবো, একজন ম্যানেজার, কোম্পানি একজন ম্যানেজার, ম্যানেজমেন্ট ডিসিশন, তুই কোন প্রোডাক্টটাকে চুজ করবি? প্রোডাক্ট এ না প্রোডাক্ট বি? তুই যেই প্রোডাক্ট থেকে, ভালো করে শোন, যেই প্রোডাক্ট থেকে কন্ট্রিবিউশন বেশি আসবে, যেই প্রোডাক্ট থেকে প্রফিট বেশি আসবে, সেই প্রোডাক্টটাকে চুজ করবি। কোন প্রোডাক্টে প্রফিট বেশি আসছে? এ প্রোডাক্টে। তাহলে এ প্রোডাক্টটাকে চুজ করব। এখানে লিখব র‍্যাঙ্কিং 1 আর র‍্যাঙ্কিং 2 লিখব। বেশ, শুধু এইটুকুই ছিল অঙ্কটা। বুঝতে পারলি তো? এবার কমেন্টটা লিখতে হবে, লেখ যেটা বলছে লেখ। Since the contribution per kg of raw material, since the contribution per kg, contribution per kg of raw materials used in product A used in product A ठीक है, is more than product B। ठीक है, therefore product A is more profitable।
বুঝলে গেল 2 নম্বরটা ওকে। আচ্ছা 3 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখ লিখছি এখানে, বলছে when the limiting factor is, আগেরটা র ম্যাটেরিয়াল ছিল, এবার কি বলেছে লিমিটিং ফ্যাক্টর ইজ প্রোডাকশন ক্যাপাসিটি, ঠিক আছে তো প্রোডাকশন ক্যাপাসিটি। তো দেখি প্রোডাকশন ক্যাপাসিটি কি করে করব, দেখ তুই লিখে রাখতে পারিস কোন এক জায়গায় প্রোডাকশন ক্যাপাসিটির একটা নাম কি লেবার আওয়ার, প্রোডাকশন ক্যাপাসিটি মানে লেবার আওয়ার, ঠিক আছে তো। তো when limiting factor is production capacity, বলে দিলাম প্রোডাকশন ক্যাপাসিটির একটা নাম কি লেবার আওয়ার, লে প্রোডাকশন ক্যাপাসিটি। তো কি বলেছে এখানে প্রোডাকশন ক্যাপাসিটি কন্ট্রিবিউশন পার ইউনিট দেখ আগের মতই হবে, লিখে দিয়েছি, কিন্তু র ম্যাটেরিয়াল ইউজড লিখলে হবে না, ডিরেক্ট লেবার হবে, এখানে লিখতে হবে লেবার আওয়ার পার ইউনিট, এখানে লিখতে হবে লেবার আওয়ার পার ইউনিট, লেবার আওয়ার পার ইউনিট। তাহলে ওয়ার্কিংস করতে হবে তোকে, তোকে ওয়ার্কিংস করতে হবে, তোকে ওয়ার্কিংস করতে হবে, নিচে নিচে লেখ, নিচে ওয়ার্কিংস লেখ, লেবার আওয়ার পার ইউনিট, নিচে ওয়ার্কিংস লেখ, লেবার আওয়ার পার ইউনিট, লেবার আওয়ার পার ইউনিট। প্রোডাক্ট এ, প্রোডাক্ট এর জন্য কত টাকা লেবার খরচ হচ্ছে স্যার 750 টাকা, তাই তো প্রোডাক্ট এর জন্য 750 টাকা খরচ হচ্ছে, ডিভাইডেড বাই 30 হবে। আর একটা প্রোডাক্ট বি এর জন্য কত 1500 টাকা, 1500 ডিভাইড বাই 30 কত হচ্ছে, কত 750 কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 25 একটা 50, একটা 25 ঘন্টা আর একটা 50 ঘন্টা। তাহলে এখানে কি হয়ে গেল লেবার আওয়ার পার ইউনিট হবে 25 ঘন্টা আর 50 ঘন্টা, ঠিক আছে তো। এবার কি হবে কন্ট্রিবিউশন পার কেজি, সরি পার কেজি হবে না, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে লিখবো কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, পার লেবার আওয়ার। কি করে করব, 1000 কে 25 দিয়ে ভাগ করব কত হচ্ছে দেখ, আর 40, হ্যাঁ 40, আর 1750 কে 50 দিয়ে ভাগ করলে 35। তো র‍্যাঙ্কিং একই হবে, 40 আর 35 কি খুব কঠিন ছিল, কিছুই তো ছিল না এটার মধ্যে। তাহলে শুধু জাস্ট লেখাটা চেঞ্জ করবি, সিন্স দ্য কন্ট্রিবিউশন পার কেজি অফ র ম্যাটেরিয়াল লিখবো না, কি লিখবো পার লেবার আওয়ার, পার লেবার আওয়ার। পার লেবার আওয়ার দেখি লিখুন সিন্স কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, ঠিক আছে, সিন্স কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার অফ প্রোডাক্ট এ, অফ প্রোডাক্ট এ, অফ প্রোডাক্ট এ is more than product B, therefore product A is more profitable। বুঝতে গেল তো, বুঝলি তো 4 নম্বর পয়েন্টটা বলবো আমি। দেখ লাস্ট পয়েন্ট কি বলেছে পড়ছি, হ্যাঁ 4 নম্বরে টোটাল availability of raw material is 20,000 kg, মানে আমার কাছে কতটা র ম্যাটেরিয়াল अवेलेबल আছে, কতটা 20,000 কেজি, এর বেশি তুই উঠতেই পারবি না, 20,000 কেজি র ম্যাটেরিয়াল, এর বেশি আমি উঠতেই পারবো না। আর বলছে ম্যাক্সিমাম সেলস পটেনশিয়াল অফ ইচ প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি ম্যাক্সিমাম 1000 ইউনিট প্রোডিউস হতে পারে, ম্যাক্সিমাম 1000 এর বেশি হবে না, কম হতে পারে কিন্তু 1000 এর বেশি হবে না, ঠিক আছে। ফাইন্ড দা প্রোডাক্ট মিক্স, তাহলে কিরকম প্রোডাক্ট মিক্স করব, কিরকম প্রোডাক্ট মিক্স করব, কিরকম প্রোডাক্ট মিক্স করলে আমার ম্যাক্সিমাম প্রফিট হবে, ঠিক আছে তো, এটাই আমাকে দেখতে হবে। তাহলে কি বললাম, টোটাল র ম্যাটেরিয়াল কত, টোটাল টোটাল র ম্যাটেরিয়াল কত বলতে পারবি, এই মতো বললাম 20,000 টোটাল র ম্যাটেরিয়াল 20,000। আর কি অপশন দিয়েছে, বলছে প্রোডাকশন ইউনিট, দুটো প্রোডাক্টেরই ম্যাক্সিমাম 1000 হবে, 1000 এর বেশি হবে না, 1000 এর বেশি হবে, তাই তো 1000 এর বেশি হবে। তাহলে কি করে করব, আচ্ছা আরেকটা কথা বলে দিই, প্রোডাক্ট এ কত করে বেরিয়েছিল, যে তোর এইমাত্র বের করলো যখন ম্যাটেরিয়ালটা করলাম, এটা 10 ম্যাটেরিয়াল ইউজ পার ইউনিট 10 টাকা পার কেজি ছিল না, আর এটা 25 টাকা পার কেজি, দেখ ছিল কি না, ঠিক আছে তো। আর আমরা তো ম্যাটেরিয়ালের কনসেপ্ট করছি, ম্যাটেরিয়াল কার র‍্যাঙ্কিং 1 এসেছিল, র‍্যাঙ্কিং 1 কার এসেছিল, প্রোডাক্ট এ র‍্যাঙ্কিং 1 আর এটা র‍্যাঙ্কিং 2। তা সব সময় যার র‍্যাঙ্কিং 1 থাকে তাকে ধরে এগোতে হবে, র‍্যাঙ্কিং 1 টাকে ধরে এগোতে হবে। তাহলে
কি বলেছে এখানে, মানে কি মনে ধরে এগোবো। তাহলে 1000 ইউনিট আমি তো বলেছি, মানে প্রোডাকশন যে কি বলছে সেলস পোটেনশিয়াল ক্যাপাসিটি বলছে 1000 ইউনিট, ম্যাক্সিমাম 1000 বেশি হবে না। তার মানে 1 কে 1000 দিতে। আচ্ছা, আর একটা কথা এখানে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, দুটো মিলে কি 1000 নাকি এক একটা 1000 বলেছে, কি বলেছে 1000 ইচ বলেছে, ঠিক আছে 1000 ইচ বলেছে। তাহলে এখানে 1000 * 10 করলে কত হয়ে গেল 10000। ভালো করে বুঝবি কিন্তু জায়গা স্যার, তাহলে এখানেও 1000 1000 * 25 25 হয়ে যাচ্ছে। এখানে যদি 1000 * 25 করি তাহলে 25000 হয়ে যাচ্ছে স্যার, কন্ডিশন মিললো না, করা যাবে না। করা যাবে না। তাহলে কি করতে হবে সেক্ষেত্রে 15000 করতে হবে। এখানে কোনো কেন, এখানে 10 করতে হবে। তাহলে 10000 কে 25 দিয়ে ভাগ করলে এটা 400 হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা? এইভাবে তোকে এগোতে হবে। এটাই হচ্ছে তোর মিক্স, এই মিক্সটারে সাজাতে হবে। এটা সাজানো হয়ে গেলে এবার প্রফিটটা বের করতে পারবে। এই কি করে বের করব প্রফিট দেখ শিখিয়ে দিচ্ছি। প্রথমে লিখবো প্রফিটটা বের করব কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন কত? প্রথমে কন্ট্রিবিউশন কি করব? প্রোডাক্ট এ, প্রোডাক্টের ইউনিট কত ছিল 1000 ইউনিট, প্রোডাক্টের ইউনিট কত ছিল 1000 ইউনিট, ঠিক আছে তো? আর কন্ট্রিবিউশন কত করে বেরিয়ে গেছিল তোর 1000 করে। আর প্রোডাক্ট বি কত ইউনিট 400 ইউনিট, কত করে বেরিয়ে গেছিল কন্ট্রিবিউশন 1750। কোনটি করে বলবি কত অ্যামাউন্ট হচ্ছে লিখে দেব। তার থেকে কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে প্রফিট বেরিয়ে যাবে। পরেরটা হলো 7 লাখ 450। এটা 7 লাখ তাই তো? ফিক্স কস্ট বেরিয়েছে 10 লাখ। এটা কি 10 লাখ? হ্যাঁ, এটা 10 লাখ হচ্ছে। তাহলে 10 লাখ আর 7 লাখ যোগ করে 17 লাখ, আর ফিক্স কস্ট 10 লাখ। প্রফিট কত? এটাকে বলে ম্যাক্সিমাম প্রফিট। তো দেখ পুরো অঙ্কটা বুঝতে পারলি, চারটে অঙ্কই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল, চারটে কোশ্চেন শেষ। বুঝতে পারলি? স্যার সেকেন্ডটা আসবে। সেকেন্ডটা মানে এই পোরশনটা কন্ট্রিবিউশনের পর থেকে। মানে এখান থেকে এখানে তো আমাকে ম্যাক্সিমাম এটা তো সাজিয়ে নিলাম, হ্যাঁ, টেবিল সাজিয়ে নিলাম। এরপর আমাকে প্রফিট বের করতে হবে, মানে ম্যাক্সিমাম প্রফিট। তো ম্যাক্সিমাম প্রফিট বের করব কি করে? কন্ট্রিবিউশন থেকে ফিক্স করে দিলে প্রফিট। কন্ট্রিবিউশন কত? এ প্রোডাক্ট এর ইউনিট কত 1000 ইউনিট, কন্ট্রিবিউশন কত করে বেরিয়েছিল 1000 টাকা করে, 1000 * 1000 1 লাখ টাকা 10 লাখ টাকা। প্রোডাক্ট বি 400 ইউনিট কত করে বেরিয়েছিল 1750 7 লাখ। 10 7 17 লাখ টাকা হয়ে গেল কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশন। ফিক্স কস্ট তো কোশ্চেনে বলেছিল 10 লাখ, তাহলে ম্যাক্সিমাম 7 লাখ। সেই সংখ্যাটা নেক্সট অঙ্ক কি বলেছে দেখ, from the following particulars find the most profitable product mix and prepare statement of profitability of that product mix। মানে তোকে কি বের করতে বলেছে? তোকে প্রোডাক্ট মিক্স বের করতে বলেছে, মানে মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট মিক্স, মানে বেস্ট প্রোডাক্ট মিক্সটা করতে বলেছে, এবং সেই বেস্ট প্রোডাক্ট মিক্সের ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে বলেছে। মিক্স করে ফেলবো। তিনটে প্রোডাক্ট দিয়েছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, ঠিক আছে তো? আমি দেখ নরমালি লিখে দিয়েছি প্রোডাক্ট এ বি সি, তিনটে লিখে দিয়েছি। তো আমি কি বলেছিলাম, যাই অঙ্ক দিক না কেন সবার প্রথম থেকে কি করতে হবে? যাই অঙ্ক দিক না কেন, এই যে পরীক্ষা কেমন অঙ্ক দেয়, এখন যে অঙ্কটা দেখি এরকম টাইপের অঙ্ক দিতে হবে, ঠিক আছে? এখানে কোনো কিছু নেই আগের মতো। আগে কি ছিল? সেলস ইন ভ্যালু, সেলস ইন ইউনিট, ম্যাটেরিয়াল উপর বেস করে, লেবার আওয়ার উপর বেস করে, কিছু বলেনি। এখানে নরমাল অঙ্ক দিয়েছে, এরকম পরীক্ষা করে, ঠিক আছে তো? তো যাই হোক, করব প্রথমে কি বলেছে দেখ, প্রথমে ইউনিট বাজেটেড টু বি প্রোডিউস এন্ড সোল্ড, মানে বাজেট করেছে, বাজেট কতটা প্রোডাকশন করবে, কতটা সোল্ড করবে, এটা দিয়েছে। তারপর কি বলেছে? সেলিং প্রাইস পার ইউনিট দিয়েছে, তারপরে রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট দিয়েছে, ডাইরেক্ট লেবার, তারপর বলেছে ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড সব দিয়েছে একটা করে। তো আমরা কি করব? আমি আগেই বলেছি যাই করি না কেন সবার প্রথমে আমাকে কন্ট্রিবিউশন বের করতে হবে। তাহলে কর কন্ট্রিবিউশন বের করে নে। এ দিয়ে লিখছি সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট কত করে বলে? সেলিং প্রাইস পার ইউনিট 60 55 50, 60 55 50 দাগ দিয়ে দিলাম। কি বি দিয়ে কি লিখবো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কি লিখবো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখানে কি আছে? আমি শর্টে শর্টে লিখছি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল লিখলে বুঝতে হবে তো? ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডিএম লিখলে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা আছে বল? বলতে হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 কেজি 4 কেজি। হ্যাঁ, দেখি তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কি দিয়েছে।
এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কি বলছে, রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, এক ইউনিটের ম্যাটেরিয়াল লাগবে 5 কেজি, আর একের দাম কত 4, তাই তো? ভালো করে আস্তে আস্তে ধরে ধরে পড়। কোশ্চেন দেখ, যারা কোশ্চেন দেখছিস না তারা কিন্তু অঙ্ক বলতে মানে করতে পারবি না, ঠিক করে কোশ্চেনটার দিকে ফোকাস কর। কি বলেছে এখানে, আগের অঙ্কটা বলেছিল ম্যাটেরিয়াল পার ইউনিট, ম্যাটেরিয়াল পার ইউনিট বলে দেয়নি, বের করতে হবে। কি করে বের করবো দেখ, বলছে রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল, প্রোডাক্ট এ তৈরি করতে, ভালো করে শোন, প্রোডাক্ট এ একটা ইউনিট তৈরি করতে কতটা ম্যাটেরিয়াল লাগবে, 5 কেজি। একটা তৈরি করতে 5 কেজি ম্যাটেরিয়াল লাগবে। এবার 1 কেজি ম্যাটেরিয়ালের দাম কত, 4 টাকা। কত বলেছে, 4 টাকা। 4 টাকা। তাহলে 4 বাজে কত হলো, 20। তাহলে বুঝতে পারলি কিভাবে করলাম, হ্যাঁ। আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, তাড়াহুড়া করলে ভুলাবে। তারপর বি করতে লাগে 3 কেজি, 1 কেজির দাম কত, 4 টাকা, 3 4 12। তারপর সি, একটা করতে 4 কেজি লাগে, 1 কেজির দাম কত, 4 টাকা, 4 4 16। তাহলে বোঝা গেল 20 12 16। এরপর করব ডাইরেক্ট লেবার। তো দেখ ডাইরেক্ট লেবার কি বলে দিয়েছে না, এইভাবে বের করতে হবে, স্যার বের করতে হবে। একটা করতে প্রোডাক্ট এ করতে 4 ঘন্টা লাগে, আর 1 ঘন্টার দাম 2 টাকা, তাহলে 4 দুগুণে 8, ঠিক আছে তো? তারপর প্রোডাক্ট বি 3 দুগুণে 6, প্রোডাক্ট সি 2 গুণে 4। ওখানে 2 ঘন্টা, এখানে 2 দুগুণে 4, তাহলে কত হলো 8 6 4। নেক্সট ভেরিয়েবল ওভারহেড, তো বলে দিয়েছে ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড কত টাকা দিয়েছে বল, দেখে দেখে, 7 13 8, 7 টাকা 13 টাকা 8 টাকা, 20 আর 8 আর 7 35, 12 আর 6 18 আর 13 31, 16 আর 4 20 আর 8 28 হয়ে গেল। সি কি লিখবো, কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট এ মাইনাস বি কত হচ্ছে, 60 থেকে 35 বাদ দিলে 25 হয়, 25 হচ্ছে 25, 55 থেকে 31 বাদ দিলে কত হচ্ছে, 24, আর এটা হচ্ছে 22। কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে তো? বুঝতে পারলি? একদম বুঝেছিস, একদম করে নাকি যার চার হয়নি তাহলে করে আবার বললো, কারণ এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, কারণ পরীক্ষাতে এরকম টাইপের অঙ্ক দেবে বললাম। এবার এরপরে যা আছে করবো, তার এটা করার আগে লাস্ট লাইনটা করতে হবে, কোশ্চেনে যে লাস্ট লাইনগুলো যেটা করতে হবে। কি বলেছে, পর all the 3 product are produced from the same direct material, ঠিক আছে তো? মানে তিনটে প্রোডাক্টই যে তৈরি করবো না, একই ধরনের ডাইরেক্ট ম্যাটেরিয়াল, একই ম্যাটেরিয়াল নিচ্ছি, বুঝছ তো? এন্ড সেম টাইপ অফ মেশিন, একই মেশিনে কাজ হচ্ছে আর একই ওয়ার্কার কাজ করছে। বোঝা গেল কি বলেছে? স্যার এই লাইনে কোনো মানে নেই, নরমাল কথা দিচ্ছে, ঠিক আছে তো? ডাইরেক্ট লেবার হুইচ ইজ দ্য কি ফ্যাক্টর, কি ফ্যাক্টরটা এখানে কে বলেছে, লেবার বলেছে, ঠিক আছে তো? এখানে কি ফ্যাক্টর, লেবার বলেছে। তাহলে এখানে কি করবো, এরপরে কন্ট্রিবিউশন পার ইউনিট হয়ে গেল। এবার কি করবো জানিস, লেবার আওয়ার পার ইউনিট, বুঝতে পেরেছিস তো? যেহেতু কি ফ্যাক্টর লেবার আওয়ার বলেছে লেবার আওয়ার লিখলাম, যদি কি ফ্যাক্টর লেবার আওয়ার না বলে যদি ম্যাটেরিয়াল বলতো তাহলে এখানে ম্যাটেরিয়াল লিখতাম। এইটাই তো ব্যাপার, আর কিছু না। সুতরাং তোকে বলতেই হবে কি ফ্যাক্টর। তাহলে এখানে কি বলেছে, লেবার আওয়ার পার ইউনিট, লেখ লেবার আওয়ার পার ইউনিট, কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছিল স্যার 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা, তাই তো? 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা। কিছুক্ষণ আগেই তোকে প্রথমেই যখন শুরু করলাম তখন আমি নোট লেখালাম, মনে পড়ছে? কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড বাই কি ফ্যাক্টর পার ইউনিট, মনে পড়ছে? তাহলে কি করব, এখানেও তাই করব, 25 কে 4 দিয়ে ভাগ করব, 6.25 8 7.33। এটাকে কি বলে, এটাকে কি বলে বল, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার। তোকে বুঝিয়েছি পরীক্ষায় কিরকম টাইপের অঙ্ক দেয়, বুঝিস তো কিরকম কিভাবে করতে হবে। এখন যে আগের অঙ্কটা করলি স্যার, তাহলে আগের অঙ্কটা যে করলাম না, আগের অঙ্কটা কি করতে হতো, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট এত করেছিলাম, তারপর তোকে লিখতে হতো এখানে ওই ম্যাটেরিয়াল, তারপর করতে হতো কন্ট্রিবিউশন পার ম্যাটেরিয়াল, তারপর করতে হতো র‍্যাঙ্কিং, তারপর ওই চারটা করতে হতো, ব্যাস হয়ে গেল। এরকম অঙ্কই পরীক্ষায় দেবে। তারপর লাস্ট এফ র‍্যাঙ্কিং, তাহলে কার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি আছে, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার বি, তাহলে এটা হচ্ছে র‍্যাঙ্কিং 1, এটা র‍্যাঙ্কিং 2, এটা র‍্যাঙ্কিং 3। আচ্ছা তুই একটু ভুল বলেছিস, এটা কত বলেছিস, 7.25
2.3 এটা 11 হবে 28 আর 2 ও 22 আর 2 হ্যাঁ ওটা ভুল ওটাই বলছি তো গন্ডগোল আছে তাহলে এটা র্যাঙ্কিং 1 এটা র্যাঙ্কিং 2 র্যাঙ্কিং 3 বুঝলি এত অবধি তো এটা তো সেটা কি করলাম ওয়ার্কিংস তুই বলতো সেটাকে ওয়ার্কিংসই করলো মানে মেইনলি তো এটা ওয়ার্কিংসই হলো এবার এইটা সাহায্যে পরের প্রোডাক্ট মিক্সটা বের করবো ঠিক আছে তো তাহলে লেখ সাজা লেখ প্রফিটেবল প্রোডাক্ট মিক্স লেখ প্রফিটেবল এটা তো শেষ হয়ে গেল তারপরে প্রফিটেবল প্রোডাক্ট মিক্স প্রফিটেবল প্রোডাক্ট মিক্স profitable product mix ঠিক আছে on the basis of the ranking এই যে প্রোডাক্ট মিক্সটা করব না কিসের উপর বেস করে করব র‍্যাঙ্কিং এর উপর বেস করে করব র‍্যাঙ্কিং মানে তোকে প্রথমে প্রোডাক্ট সি কে প্রায়োরিটি দিতে হবে তারপর প্রোডাক্ট বি কে প্রায়োরিটি দিবি তারপর প্রোডাক্ট এ কে ঠিক আছে তো সব বুঝতে পারবি ব্যাপারটা কোনো পুরো ফোকাস করে এখানটা কিভাবে করছি ঠিক আছে আগেরটা যেভাবে করেছিলাম একই রকম কনসেপ্ট হবে প্রোডাক্ট প্রথমে কোন প্রোডাক্ট লিখবো এবিসি লিখবো না কি লিখবো কোন হ্যাঁ সি বি এ প্রথমে লিখবো সি তারপর লিখবো বি তারপর লিখবো এ এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কোন প্রোডাক্ট লিখবো র‍্যাঙ্কিং ওয়াইজ প্রোডাক্টগুলো লিখতে হবে ঠিক আছে তো তারপর লিখবো র‍্যাঙ্কিং 1 2 3 তুই লিখতেও পারতি এবিসি লিখতেও পারতি কোনো সমস্যা হবে না তখন এই র‍্যাঙ্কিং গুলো ওলট করে দিতে হতো উল্টে দিতে হতো কোনো সমস্যা ছিল না তারপর কি শিখেছিলাম আগের অঙ্কটা তাই ফরম্যাটে কি ছিল প্রোডাকশন ইউনিট তাই তো ছিল তো প্রোডাকশন ইউনিট তারপর কি করব লেবার আওয়ার পার ইউনিট লেবার আওয়ার পার ইউনিট কি বলতেই পারে কারণ প্রোডাক্ট এতে কত ছিল 4 ঘন্টা প্রোডাক্ট এতে ছিল 4 ঘন্টা প্রোডাক্ট বিতে ছিল 3 ঘন্টা আর প্রোডাক্ট সিতে ছিল 2 ঘন্টা 2 3 4 তারপর টোটাল লেবার আওয়ার ঠান্ডা মাথায় বুঝতে হবে আমি একটা কোশ্চেন করি দেখি কি आंसर দিস প্রোডাকশন ইউনিট কত বলতে পারবি দেখ সত্যি কথা বলতে এখানে প্রোডাকশন ইউনিট বলতে পারবি না প্রোডাকশন ইউনিট আগে লিখতেই পারিস না তুই কি করে লিখবি তুই প্রোডাকশন ইউনিট পসিবল না প্রোডাকশন ইউনিট বের করা এখানে প্রোডাকশন ইউনিট বের করা পসিবলই না কি করে করবি তুই প্রোডাকশন ইউনিট এই জন্যই আমি করে করলাম তোকে কি ফ্যাক্টর কি বলেছে এখানে লেবার আওয়ার ধরে স্টার্ট করতে হবে টোটাল লেবার আওয়ার কত বলেছে কোশ্চেনে 18600 তাহলে আগের অঙ্ক না একদম পুরো সেম এখানে 18600 আগে বসিয়ে যাই হোক না কেন 18600ই হবে টোটাল এর বেশি হবে না ঠিক আছে তো আর এখানে লিখতে হবে প্রথমে কোনটা লিখবো প্রথমে সিটাকে করতে হবে ঠিক আছে তো দেখ ওরা লাস্টে একটা কথা বলেছে লাস্ট লাইন কোশ্চেনে বলেছিল না ম্যাক্সিমাম পসিবল ইউনিট অফ সেল ম্যাক্সিমাম কত ইউনিট সেল করতে পারবি তুই স্যার প্রোডাক্ট এ বলেছে 4000 প্রোডাক্ট বি বলেছে 5000 আর প্রোডাক্ট সি বলেছে 1500 তাই তো তার মানে তুই কোন প্রোডাক্টটাকে আগে চুজ করবি সি তাহলে প্রোডাক্ট সি কে কত 1500 ইউনিট বসিয়ে দে 1500 ইউনিট 2 দিয়ে করলে এটা 3000 হয়ে গেল তারপর তুই প্রোডাক্ট বি কে নে প্রোডাক্ট বি কত ছিল 5000 ইনটু 3 নে 15000 কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি দেখ আমি বলে দিচ্ছি দেখ তোর মনে কোশ্চেন হতেই পারে এখন কোশ্চেন গুলো তৈরি করে দিচ্ছি কি হতে পারে ওরা লাস্ট লাইনে ম্যাক্সিমাম পসিবল ইউনিট বলেছে এ বি সি তিনজনের বলেছে সবার প্রথম কাকে নিতে হবে সি কে নিতে হবে সি কত ছিল 1500 ইউনিট 2 করে 3000 হলো তো সাপোজ ইন কেস যদি এই 3000 যদি এটা যদি তখনই পুষিয়ে যেত তাহলে আর বি তেও যেতাম মানে তারপরে বি আর এতে যেতাম না কথা বলতে কি বলতে চাইছি যদি সি তেই যদি আমারটা কভার হয়ে যেত এই 18600 তাহলে আর পরের দুটোতে যেতাম না কভার হচ্ছে না স্যার কভার হয়নি তাহলে পরেরটাই যাই পরের ইউনিট হলো 5000 ইনটু 3 15000 স্যার অনেক কোশ্চেন ঘুরি করছি তো সাপোজ ধর স্যার প্রথমটাই কভার হয়নি ধরুন সেকেন্ডটাই হাফে কভার হয়েছে তাহলে হাফটাই নিতি বুঝতে পারছিস তো আচ্ছা লাস্ট তাহলে কত হলো 15 3 18 হয়ে গেল রইল বাকি কত 600 আচ্ছা তুই বল না
এর কত ছিল প্রোডাকশন ইউনিট? 150 না না 150 কেন, 4000 4000 ছিল, 4000 ছিল, আমি বলছি 4000 ছিল, লিখি না 4000, আর লিখতে বলছি 4000 লিখে তোদের লিখতে হবে না, 4000 এমনি 4 করলে কত হয় 16000, প্রচুর হয়ে যাচ্ছে, দরকার নেই। সেক্ষেত্রে কি করবো, টোটাল 8600 এর মধ্যে 18000 হয়ে গেছে, রইল কত 600, 600 কে 400 দিয়ে 4 দিয়ে ভাগ কর, হয়ে গেল 23। তো তাহলে এবারটা কি করে করলাম, এরকম করে লিখে দেব, আগের নম্বর বুঝি এবার বুঝিস তো আগের নম্বরটা কিরকম, তাহলে এটা হয়ে গেল। এবার তুই প্রফিটেবিলিটি স্টেটমেন্ট করবো, স্যার কিভাবে করবো, একই রকম কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট করে ভাই, এতই টুকে নেই তারপরে করে দিচ্ছি। নেক্সট টপিক, মানে এটারই প্রফিটেবিলিটি স্টেটমেন্টটা করতে হবে, এখানে প্রফিটেবিলিটি স্টেটমেন্ট। প্রথমে কি লিখবো, কন্ট্রিবিউশন, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি। প্রোডাক্ট এ, প্রোডাক্ট এর কত ইউনিট, 150 ইউনিট। প্রোডাক্ট বি 5000 ইউনিট। প্রোডাক্ট সি 1500 ইউনিট। কত করেছিল প্রোডাক্ট এর কন্ট্রিবিউশন, 25 টাকা। প্রোডাক্ট বি 24, প্রোডাক্ট সি 22। তাহলে প্রথমটা 1500 হবে, 150 ওটা না, ঠিক আছে ঠিকই করেছি। এটা হচ্ছে 3750, তারপরটা 1,20,000, তারপরটা 33,000, টোটাল হচ্ছে 1,56,750। এর থেকে মাইনাস করব ফিক্স কস্ট, এর থেকে মাইনাস করতে হবে ফিক্স কস্ট। ফিক্স কস্ট কত বলেছে দেখ, 10 টাকা করে পার ইউনিট বলেছে, তাই তো 10 টাকা করে পার ইউনিট। তাহলে এখানে কি হবে ফিক্স কস্ট, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, প্রতিটা আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা করে ফিক্স কস্ট হবে। তো প্রোডাক্ট এ, এই জায়গাটা দেখিস, তোরা তো বললি না এই জায়গাটা, বল কি হবে, করে দিচ্ছি দেখ, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, আমি করে দিই। এটা বোঝাবো না, জিজ্ঞাসা করলেই বোঝাবো। 1800 ইন্টু 10 18,000, 3000 ইন্টু 10 30,000, 1200 ইন্টু 10 12,000, 30 30 60,000, বাদ দিয়ে হচ্ছে তোর 96,750। এটা হচ্ছে তোর ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট। ভালো করে দেখে নে, ফিক্স কস্টে কোনো ডাউট থাকলে বলবো, তো বোঝানো কিছু নেই। ফিক্স কস্টে কোনো ডাউট থাকলেই বলবো, দেখে নে। বুঝতে পারছিস তো ফিক্স কস্টটা? এই এখানে বলেছিল ইউনিটস বাজেটেড টু বি প্রোডিউসড এন্ড সোল্ড, ঠিক আছে তো? তো কতগুলো ইউনিট আমি প্রোডিউস করেছি, কত ইউনিট প্রোডিউস করি তার উপর ফিক্স কস্ট হবে না, আমার যা বাজেট করা থাকবে সেই বাজেটের উপরই ফিক্স কস্টটা হবে। তা আমি প্রোডাকশন না করলেও ফিক্স কস্ট আমাকে বিয়ার করতে হবে, এই বলেছে। আমরা শেষ হয়ে গেল। দেখ কত নম্বর অঙ্কটা করছি, এটা সিইউ বিকম অনার্স 2014 এ দিয়েছিল, ঠিক আছে? সিইউ বিকম অনার্স 2014 এ দিয়েছিল লিমিটিং অর কি ফ্যাক্টরের অঙ্ক, ঠিক আছে তো? তো কি বলছে, এক্স ওয়াই জেড লিমিটেড প্রোডিউসিং প্রোডাক্ট এ এন্ড প্রোডাক্ট বি ইউজিং সিঙ্গেল প্রোডাকশন প্রসেস হ্যাজ দ্য ফলোইং কস্ট ডেটা। মানে এক্স ওয়াই জেড কোম্পানি দুটো প্রোডাক্ট প্রোডিউস করছে, দুটো প্রোডাক্টের নাম কি, এ আর বি, ঠিক আছে তো? এ আর বি বলছে কি, প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি বলছে সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা আর ওটা 15 টাকা। ভেরিয়েবল কস্ট বলেছে 6 টাকা 8 টাকা। এ তো আরো সোজা করে দিয়েছে অঙ্কটা। দেখ আমি কি বলেছিলাম, ভেরিয়েবল কস্টে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলবে, ডাইরেক্ট লেবার বলবে, ডাইরেক্ট ভেরিয়েবল ওভারহেড বলবে, এগুলো তো বলেনি, তো আরো সোজা করে। তাহলে
সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কি হয়ে যাবে কন্ট্রিবিউশন। কারণ আমি বারবার বললাম কি বললাম কি ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টরের অঙ্ক করতে সবার প্রথম কি করতে হবে কন্ট্রিবিউশন পার ইউনিট ছোট কর। তো চল আমার সঙ্গে পড় আগে, তারপরে দেখছি অঙ্কটা করছি একটা একটা করে অল্প অল্প করে পড়বো আর অঙ্ক করছি। তো যখনই তোকে তুই যে এই চ্যাপ্টারটা করছিস চ্যাপ্টারটা আমি শর্ট টার্ম ডিসিশন মেকিং, যে কটাই অঙ্ক করেছিস যে কটা মেথড করে সব কটা মেথডকে প্রথমে কন্ট্রিবিউশন করতেই হয়েছে, তো করতে তো হবেই এটা, বুঝতে পারছিস? উইদাউট কন্ট্রিবিউশন তুই এগোতেই পারবি না। কন্ট্রিবিউশন সবার প্রথম, সবার ফার্স্ট স্টেপ কি করতে হবে কন্ট্রিবিউশন বের করতে হবে পার ইউনিট, সবার প্রথমে এটা করবি। তারপর কি করবো, তারপর কোশ্চেন করে দেখবো কোন কি ফ্যাক্টর বলেছে। কি ফ্যাক্টর কি বলেছে, ম্যাটেরিয়াল বেস বলেছে নাকি লেবার আওয়ার বেস বলেছে নাকি মেশিন আওয়ার বেস বলেছে নাকি সেলস ইন ভ্যালু বলেছে নাকি সেলস ইউনিট বলেছে, বল এখানে পর কোন কোন বেস বলেছে পর। ফ্যাক্টর অফ লেবার আওয়ার্স এই যে বলেছে যে এখানে বলেছে লেবার আওয়ার বলেছে, এটা লেবার আওয়ার বেস বলেছে, ঠিক আছে? এটা লেবার আওয়ার বেস বলেছে। কিসের অঙ্ক বুঝিস তো? এখানে যে লিমিটিং ফ্যাক্টরটা কিসের লিমিটিং ফ্যাক্টর, লেবার আওয়ারের বলেছে। ভালো করে কোশ্চেন পড়, কোশ্চেন পড়তে হবে এর জন্য, তাহলে বুঝি যাবে অঙ্কটা কিচ্ছু নেই, একদম ইজি অঙ্ক দিয়েছে। সিউবিকমে যে অঙ্কটা দিয়েছিল একদম ইজি অঙ্ক ছিল, 5 মিনিট লাগবে অঙ্কটা করতে। ভালো করে দেখেন কিভাবে করছি। প্রথমে লিখবো প্রোডাক্ট এ, তারপর লিখবো প্রোডাক্ট বি, ঠিক আছে? তো প্রথমে কি লিখবো, সেলিং প্রাইস পার ইউনিট। লেখ সেলিং প্রাইস পার ইউনিট কত কত টাকা বলেছিল, 10 টাকা আর 15 টাকা। তারপর কি লিখবো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা আর 8 টাকা। এটা কত হচ্ছে 7 টাকা, এটা হচ্ছে 4 টাকা। তাহলে যেটা বেরোলো তাকে কি বলে কন্ট্রিবিউশন পার ইউনিট। এত অবধি কোনো ডাউট থাকলে আমাকে বলবি, প্রথম দিয়ে একটা করে করছি, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবি। এত অবধি কারোর কোনো ডাউট নেই কন্ট্রিবিউশন পার ইউনিট। স্যার এরপর কি করতে হবে, কোনো অঙ্কে ভেরিয়েবল কস্ট তোকে আলাদা আলাদা করে বলতে পারে, যেটা আগে অঙ্কগুলো করেছিলাম কি কি বলেছিলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল। তো এই অঙ্কে একবারে বলে দিয়েছে, মানে আমার কাজটা আরো ইজি করে দিয়েছে। কি বললাম বোঝা গেল? স্যার এরপর কি করতে হবে, এরপর আমাকে দেখতে হবে কি কি ফ্যাক্টর বলেছে। যদি কি ফ্যাক্টর কথাটা ভুলে যাস, লিমিটিং ফ্যাক্টর। এখানে কোন কিসের লিমিট বলেছে, ম্যাটেরিয়ালের লিমিট বলেছে নাকি লেবার আওয়ার বলেছে নাকি মেশিন আওয়ার বলেছে, বেসিক্যালি তিনটের মধ্যে একটা দিয়ে দেয়। তাহলে এখানে কিসের কি ফ্যাক্টরটা কিসের বলেছে বল, এইভাবে বলছি লেবার আওয়ার, লেবার আওয়ার, ঠিক আছে? এখানে লেবার আওয়ার। কোনো ডাউট থাকলে বলবি আগে, বল বুঝতে পারছিস তো কোশ্চেন, এখন এরকম করে দেখ ভালো করে। তাহলে যখনই কি ফ্যাক্টরের অঙ্ক করবি তোকে কোশ্চেন করে দেখতে হবে কিসের কি ফ্যাক্টর বলেছে, কোনটার উপর বেস করে এগোতে হবে। কারণ এর পরের লাইন তুই কি করবি সেটা কি ফ্যাক্টর তোকে হেল্প করবে, কি ফ্যাক্টর হেল্প করবে। এখানে কি ফ্যাক্টর কি, লেবার আওয়ার, ঠিক আছে? লেবার আওয়ার। তাহলে এখানে লিখছি আমি লেবার আওয়ার, লেবার আওয়ার পার ইউনিট, লেবার আওয়ার পার ইউনিট, ঠিক আছে? তো দেখ কোশ্চেন পড়, লেবার আওয়ার রিকোয়ার্ড, ভালো করে পড়ছি কিন্তু কোশ্চেনটা মন দিয়ে শোন। লেবার আওয়ার রিকোয়ার্ড পার ইউনিট অফ প্রোডাকশন, ঠিক আছে? প্রোডাকশন মানে প্রোডাক্ট এ প্রোডাক্টটা তৈরি করতে, এ প্রোডাক্ট একটা ইউনিট তৈরি করতে, বুঝতে পারছিস তো? প্রোডাক্ট এ একটা তৈরি করতে কত ঘন্টা লেবার লাগছে বলতে পারবি? 1 ঘন্টা। প্রোডাক্ট বি তৈরি করতে, এক ইউনিট প্রোডাক্ট বি তৈরি করতে 2 ঘন্টা লাগছে। তাহলে এখানে কি লিখবো, 1 আর 2 কি হলো, এটা 1 ঘন্টা। এখানে ব্র্যাকেটে লিখে দে আওয়ার। বুঝাতে পারলাম এটা কি বললাম, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, মানে এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা একটা ইউনিট করতে কত ঘন্টা লেবার লাগছে, 1 ঘন্টা। এটা করতে কত ঘন্টা লেবার লাগছে, 2 ঘন্টা লেবার লাগছে, ঠিক আছে? তো তারপর কি করব, কন্ট্রিবিউশন, লেখ কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, পার লেবার আওয়ার। কিছুক্ষণ আগে বলেছিলাম একটা কথা, আমি আবার রিপিট করছি কথাটা। কি রিপিট করছি শোন। আমি বলেছিলাম পরীক্ষায় যে কোশ্চেন দেবে না তোকে, কন্ট্রিবিউশন পার ইউনিটকে যদি কি ফ্যাক্টর পার ইউনিট দিয়ে, এটা লিখে দিচ্ছি, এখানে লিখতে হবে না, কন্ট্রিবিউশন পার ইউনিটকে যদি আমরা কি ফ্যাক্টর পার ইউনিট দিয়ে ডিভাইড করতেই পারি। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিটকে কি ফ্যাক্টর, স্যার কি ফ্যাক্টর মানে এখানে কি ফ্যাক্টর কে ছিল, লেবার আওয়ার। কিন্তু প্রতিটা অঙ্কে কি ফ্যাক্টর লেবার আওয়ারই থাকবে, মেশিন আওয়ার থাকতে পারে। আবার
ম্যাটেরিয়ালও থাকতে পারে, যেটা থাকবে সেটা লিখবো কি ফ্যাক্টরে, বুঝতে পারলি তো? তো কোনো ব্যাপার না। তো কন্ট্রিবিউশন পার ইউনিটকে কি ফ্যাক্টর পার ইউনিটে ভাগ করলে যেটা বেরোবে, এখানে লেবার আছে বলে লিখবো, তাহলে কি বেরোবে স্যার, কি বেরোবে এটা বলুন, কি বেরোবে? কন্ট্রিবিউশন পার ইউনিটকে কি ফ্যাক্টর পার ইউনিট ভাগ করলে কি বেরোবে জানিস? কন্ট্রিবিউশন কি ফ্যাক্টর পার ইউনিট, মানে বুঝতে পারলি কি বললাম? তো সুন্দর লিখে দিলাম, আমি কোনো টপিকের নামেই গেলাম না। আরে বুঝতে পারছিস না, কি ফ্যাক্টর লিখেছি বলে হবে তাহলে লিখি। কি ফ্যাক্টর যদি থাকে, যে কোনো কি, যদি ম্যাটেরিয়াল থাকে তখন লিখবো ম্যাটেরিয়াল, যদি লেবার থাকে লিখবো লেবার, যদি থাকে তোর মেশিন হবে লিখবো মেশিন হবে, কোনো ব্যাপার না। তাহলে আমার কথাটা বুঝতে পারছিস কি বললাম? তো আমি এটা হচ্ছে বেস ফর্মুলা, কেন বারবার করে তো আমি লিখতে পারবো না কি ফ্যাক্টরের জায়গায় কখনো কোনো ম্যাটেরিয়াল, কখনো লেবার, কখনো মেশিন হবে, আমি একবারে কি ফ্যাক্টর লিখে দিলাম, বুঝতে পারলি ব্যাপারটা? তো এখানে তাহলে বুঝতে পারলি, তাহলে স্যার বুঝতে পারলাম ব্যাপারটা, কন্ট্রিবিউশন পার ইউনিট 4 আছে, ঠিক আছে তো, আর লেবার আওয়ার পার ইউনিট 1 আছে, তাহলে 4 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 4 হবে। 7 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3.5 হবে। এটাকে কি বলে, কি বলে স্যার? এই তো লিখেছি কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, মানে কন্ট্রিবিউশন কি ফ্যাক্টর পার ইউনিট, একই দেবে তো, বুঝতে পারছিস? আর অল্প একটু আগে শেষ হয়ে এসেছে। এবার দেখ কি করবো, র‍্যাঙ্কিং, র‍্যাঙ্কিং, এবার র‍্যাঙ্কিং করব। তো ধর কোন প্রোডাক্টটা দেখে কি মনে হচ্ছে, কোন প্রোডাক্টের কন্ট্রিবিউশন, মানে এই যে এটা দেখবি, এটা এই কন্ট্রিবিউশন না, কিন্তু এই কন্ট্রিবিউশন পার ইউনিট না, এই দেখ কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার। তো কোন কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগছে বলতো, দেখে কোন প্রোডাক্টটা ভালো লাগছে? এ প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টে বি প্রোডাক্টের তুলনায় এ প্রোডাক্টে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার বেশি এসেছে, তাহলে এই প্রোডাক্টটা ভালো। তাহলে যেই প্রোডাক্টটা বেশি ভালো তাকে র‍্যাঙ্ক 1 দাও, আর এটাকে র‍্যাঙ্ক 2 দাও, বোঝা গেল? এত অবধি তোকে সাজাতে হবে। এটাকে যদি বলিস স্যার এটা কি ওয়ার্কিং সেট পার্ট, মনে করতেই পারিস ওয়ার্কিং সেট পার্ট, কোনো সমস্যা নেই, কারণ এর উপর বেস করেই পরের পার্ট করতে হবে, এর উপর বেস করে পরের পার্টটা করতে হবে। এটা পুরো মাথার মধ্যে যা ঢুকে গেছে পরের পার্টে তার কিছু কিছু নেই, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এটা মাথার মধ্যে ঢুকে তো র‍্যাঙ্কিংটা তো বুঝতেই পারলি কিভাবে র‍্যাঙ্কিংটা করব, ঠিক আছে তো? দেখ এবার কোশ্চেন পড়ছি, সেইভাবে কিন্তু কোশ্চেন পড়িনি এখনো, এবার কোশ্চেনটা পড়ছি। কোন লাইনটা পড়বো? ওই দেখ ম্যাক্সিমাম ডিমান্ড পড়, ম্যাক্সিমাম ডিমান্ড ইন দা মার্কেট। মার্কেটে প্রোডাক্ট এর ডিমান্ড কত আছে জানিস? মার্কেটে প্রোডাক্ট এর ডিমান্ড আছে 1 লাখ, আর প্রোডাক্ট বির ডিমান্ড কত আছে? 2 লাখ, ঠিক আছে তো? টোটাল अवेलेबल লেবার আওয়ার্স 4 লাখ ঘন্টা, 4 লাখ আওয়ার্স। জানিস 4 লাখ আওয়ার্স কেন বলেছে? যেহেতু কি ফ্যাক্টর লেবার, তাই লেবার আওয়ার বলেছে, ঠিক আছে? যদি থাকতো কি ফ্যাক্টর, যদি মেশিন আওয়ার থাকতো তাহলে মেশিন আওয়ার বলতো, যেটা কি ফ্যাক্টর থাকে তার কি ডিটেইলস বলবে, ঠিক আছে তো? ফিক্স কস্ট বলে দিচ্ছে কত? 10 লাখ টাকা, ঠিক আছে তো? তো করবো, দেখ কিভাবে করবো এবার, দেখ ভালো করে শুনবি। এখানে লিখছি বেস্ট কম্বিনেশন, ঠিক আছে? বেস্ট কম্বিনেশন, ঠিক আছে? বেস্ট কম্বিনেশন অফ প্রোডাক্ট মিক্স, অফ প্রোডাক্ট মিক্স, অফ প্রোডাক্ট মিক্স and expected profit. expect করে লিখে লেখ হচ্ছে maximum profit of the company, maximum profit of the company, maximum profit of the company, ঠিক আছে? কিভাবে কি করব, এটা দাগ কাটতে হবে, আমি আগে করে নিই তারপর দাগটা বলছি। আগেরটা দাগ না কাটলেও চলবে, উপরটা, কিন্তু এটা দাগ কাটতে হবে। আমি করে নিই, এরা ঘরগুলো সাজানো হলে তো বুঝতে হবে কি কি দাগ কাটতে হবে। প্রথমে লিখবো প্রোডাক্ট, তারপরে লিখবো ইউনিটস, ঠিক আছে? তারপর লিখবো ইউনিটস, লিখলাম, তারপর লিখবো কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে? তারপর লিখবো কন্ট্রিবিউশন, তারপর লিখবো লেবার আওয়ার্স পার ইউনিট, ঠিক আছে? তারপর লিখবো লেবার আওয়ার্স। আমি এই দুটো ঘরকে আগে নিয়ে আসি, বেটার হবে, বুঝতে সুবিধা হবে। লেবার আওয়ার্স পার ইউনিট, আর একটা কি ছিল?
টোটাল লেবার আওয়ার্স না, টোটাল লেবার আওয়ার্স, তারপর হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট, তারপর টোটাল কন্ট্রিবিউশন। আগে দেখে নে তারপর টুকিস। আগের অঙ্কগুলো কিভাবে করেছি শোন, আগের অঙ্কগুলো এই একটা এখানে কি একটা টেবিলে সব করে দিলাম না। আগের অঙ্কগুলো কি করেছি জানিস তো, এত অবধি একটা টেবিল করেছি, তারপর এই দুটোকে আলাদা টেবিল করেছি, মানে দুটো আলাদা আলাদা করে করেছি, ঠিক আছে? তো এখানে একবারে করলাম, তো ওটাও দেখে নিবি। যদি মনে হয় যে না ওটা আমি আলাদা আলাদা করাতে আমার বেশি ইজি লেগেছে, ওটাও দেখতে পারিস। আবার যদি মনে করিস না এটা একবারে করাতে ব্যাপারটা একই লেগেছে, এটা করবি, যেটা ভালো লাগে সেটা করা যাবে, ঠিক আছে? তো দেখ এটা দেখে না কি হচ্ছে এখানে। আরেকটা দেখ, এখানে একটা ছোট্ট করে একটা র্যাঙ্কের ঘর দিলে বেটার হয়, র্যাঙ্ক, ঠিক আছে? তো কার র্যাঙ্ক ফার্স্টে এসছে, কোন প্রোডাক্টের র্যাঙ্ক ফার্স্টে এসছে? এ প্রোডাক্ট। এখানে লিখলাম র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2। কোন প্রোডাক্টের র্যাঙ্ক 1 এসছে? এ, তাহলে এখানে লিখলাম এ, এখানে লিখব বি, ঠিক আছে? বুঝতে পারলি তো র্যাঙ্ক? একটা একটা করে ক্লিয়ার কর, বুঝতে পারলি? সবার প্রথমে এই চারটা টেবিলটা দেখে তোকে বুঝতে হবে, র্যাঙ্কিংটা আগে খুঁজতে হবে, কোন প্রোডাক্টের র্যাঙ্কিং 1 এসছে? এ। সাপোজ একটু কোশ্চেনটা চেঞ্জ করছি, সাপোজ তোদের চেঞ্জ করতে হবে না। সাপোজ ধর এটা 2 থাকতো, এটা 1 থাকতো, তো সেক্ষেত্রে র্যাঙ্ক 1 কাটছিল বি, তাহলে আগে লিখতাম বি, পরে লিখতাম এ। আমি বুঝতে পারছি কি বলতে চাইছি? ঠিক আছে? তাহলে কি বললাম, প্রথমে লিখলাম র্যাঙ্ক 1, তারপর র্যাঙ্ক 2, তাহলে র্যাঙ্ক 1 কার এ, র্যাঙ্ক 2 কার বি, ঠিক আছে? তো এবার তোকে বলতে হবে লেবার আওয়ার পার ইউনিট, তো প্রথমে বলেই দিয়েছিল লেবার আওয়ার পার ইউনিট কত করে, 1 আর 2, তাই এটা তো লিখতেই পারি 1 আর 2, এটা তো বলেই দিয়েছিল, দেখে দেখে লিখলাম 1 আর 2, লেবার আওয়ার পার ইউনিট কত, 1 আর 2। এরপর কি করব, ঠিক আছে? তো এখানে যে ইউনিটস আছে, কোন ইউনিটস? ওই ম্যাক্সিমাম ডিমান্ড ইন দা মার্কেট। মার্কেটে কত প্রোডাক্ট এর ডিমান্ড কত আছে, 1 লাখ। মার্কেটে প্রোডাক্ট এর ডিমান্ড কত আছে, 1 লাখ। এখানে 1 লাখ লিখে দে, তাই তো? 1 লাখ লিখে দিলাম তো, 1 লাখ লিখে দিলাম, বুঝতে পেরেছিস তো? আচ্ছা আরেকটা কথা আমাকে বল, কিছু জিনিস মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে দুটো তিনটে কনসেপ্ট মাথায় রেখে তারপর অঙ্ক স্টার্ট করতে হবে, স্টার্ট করা যাবে না। তো প্রথমে আচ্ছা প্রথমে এটা মুছে দিলাম, বাদ দে। কোশ্চেনে প্রথমে বল টোটাল লেবার আওয়ার কত বলেছিল, টোটাল লেবার আওয়ার কত বলেছিল? 4 লাখ ঘন্টা টোটাল লেবার আওয়ার। এই টোটাল লেবার আওয়ার 4 লাখ ঘন্টা, মানে এখানে কিছু লেবার আওয়ার, এখানে কিছু লেবার আওয়ার, দুটো লেবার আওয়ার যোগ করে 4 লাখই হবে, 4 লাখের বেশি হবে না। কারণ আমার কাছে যে ওয়ার্কার আছে তার 4 লাখ ঘন্টায় কাজ করবে, তার বেশি কাজ করবে না। আমি যতই প্রোডাকশন যতই ইউনিট নিই, আরে আমি ইচ্ছা খুশি ইউনিট নিলে তো হবে না, আমি তো কাজই করতে করাতে পারবো লেবারকে দিয়ে। লেবার 4 লাখ ঘন্টায় আছে। তো এবার বল দুটো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। প্রোডাক্ট এর ম্যাক্সিমাম ডিমান্ড কত ছিল? 1 লাখ। আর প্রোডাক্ট বি ম্যাক্সিমাম ডিমান্ড কত? 2 লাখ। প্রোডাক্ট বি 2 লাখ, তাই তো? তো ধর 1 লাখ ইউনিট কত ঘন্টা লাগবে? যদি এখানে 1 লাখ ইউনিট লিখি, এখন তুই প্রশ্ন করতে স্যার আপনি কেন আগে এ কে 1 লাখ লিখলেন, আপনি কেন বি কে লিখবেন না? নিয়ম র্যাঙ্কিং নিয়ম। কি বললাম? র্যাঙ্কিং। র্যাঙ্ক কাকে দিয়েছিস তুই? প্রথমে 1 কাকে দিয়েছিস, তাই এটাকে আগে চুজ করবি। যদি বি কে র্যাঙ্ক 1 দিবি তাহলে আগে বিটাকে করতে, বুঝতে পারলি তো? এটা মাথায় রাখতে হবে, অসুবিধা নেই। এরপর আরো একটু অঙ্ক করাবো আর ক্লিয়ার করি। এইটাই হচ্ছে মেইন ব্যাপার, এটাই ধরতে অনেক অসুবিধা হয়, একবার ধরে ফেলে কিছু নিয়ম। 1 লাখ লিখে দিলাম, 1 লাখ ইনটু 1, তাহলে কত হচ্ছে? এখানে 1 লাখ ঘন্টা হয়ে গেল। স্যার এখানে বি তে 2 লাখ, এখানে 2 লাখ লিখলাম, আগে দেখি না কি 2 লাখ লিখলে কি হবে। 2 লাখ ইনটু 2 করলে কত হবে? 4 লাখ। তাহলে হচ্ছে, পসিবল হচ্ছে। তাহলে কি করা উচিত ছিল? স্যার এখানে 4 লাখ আর এখানে 1 লাখ, তাহলে এখানে 3 লাখ হবে। তাহলে 3 লাখকে 2 দিয়ে ভাগ করলে 1.5 লাখ, বুঝতে পারলি? এই ছিল অঙ্ক, আর কিছু নেই, অঙ্ক শেষ। বুঝেছিস কিছু? এই জায়গাটা বুঝেছিস? এই জায়গাটা ঢুকেছে, এই জায়গা ঢুকে গেলে আর কিছু নেই। যদি না ঢুকে কোনো সমস্যা নেই, পরের অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পরে তো এরকম টাইপের অঙ্ক প্রচুর আছে, ঠিক আছে? আচ্ছা বোঝা গেল তো? এটা বোঝা গেল। এবার কন্ট্রিবিউশন পার ইউনিট তো বেরিয়ে গেছে। কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল স্যার? 4 টাকা 7 টাকা। এ তে 4 টাকা, বি তে 7 টাকা। তাহলে কি হবে? বোঝা গেল? কন্ট্রিবিউশন পার ইউনিট 4 টাকা হয়ে গেল। এবার বল 1 ইউনিটের দাম 4 টাকা হলে 1 লাখ ইউনিটের দাম কত স্যার? 1 লাখ ইনটু 4 4 লাখ। ক্লিয়ার না হলে বলিস। 1.5 লাখ ইনটু 7 কত হবে? 1.5 লাখ ইনটু 7 10 লাখ 50। 10 লাখ 50 আর 4 লাখ কত হলো? 14 লাখ 50 হাজার,
ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? 14,50,000 কি বেরোলো? 14,50,000 কি বেরোলো বলতে পারবি? 14,50,000 কি বেরিয়েছে? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন, তাহলে তার থেকে কি করবো স্যার? ফিক্স কস্ট বাদ দিয়ে দিন। কত ছিল ফিক্স কস্ট? শেষ অঙ্ক শেষ। 10 লাখ। 4,50,000। 4,50,000 টাকা কি? 4,50,000 বেরিয়ে গেল প্রফিট। কিছুই নেই অঙ্কটা। হ্যাঁ, এইটুকু করতে হবে। এইটুকু তো 10 টাকার জন্য করতেই হয়, কিছুই তো নেই অঙ্কটার মধ্যে। এখানেই শেষ অঙ্কটা। তো পরীক্ষা কেমন দেবে? এটা পরীক্ষারই অঙ্ক, 14 সালে এসেছিল। এরকম টাইপের কি ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টর দিলে এরকমই অঙ্ক বলবে। শুধু ও জায়গা বলে কি কি চেঞ্জ করতে পারে, এটাও বলেছি, আবার বলছি কি কি চেঞ্জ করতে পারে। ও বলতে পারে ও এখানে ভেরিয়েবল কস্টের জায়গায় আলাদা করে বলতে পারে ম্যাটেরিয়াল এত, লেবার এত, ঠিক আছে? তারপর হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল ওভারহেড এত, এই আলাদা করে বলতে পারে। আর কি বলতে পারে স্যার? আর এখানে তো এখানে লেবার আওয়ার কি ফ্যাক্টর না হয়ে ম্যাটেরিয়াল হতে পারতো, বা কি হতে পারতো? মেশিন আওয়ার হতে পারতো। স্যার আর কি? আর কিছু বলতে পারে না, এই বলবে শেষ। ঠিক আছে, শুনেন। দেখ এই অঙ্কটা ইজি দিয়েছে, আগের অঙ্কটা করলাম, এই অঙ্কটা অনেক ইজি, কম্পারেটিভলি অনেক ইজি দিয়েছে। দেখ কোশ্চেনটার দিকে তাকা, বলছে দ্য ফলোইং পার্টিকুলারস আর টেকেন ফ্রম দ্য রেকর্ডস অফ আ কোম্পানি এঙ্গেজ ইন ম্যানুফ্যাকচারিং টু প্রোডাক্ট এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, ফর আ সার্টেন র ম্যাটেরিয়ালস, প্রোডাক্ট এক্স প্রোডাক্ট ওয়াই, পার ইউনিট দিয়ে দিয়েছে। দেখ প্রথমে সেল বলেছি 150 টাকা পার ইউনিট, এটা 200 টাকা পার ইউনিট। কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল, এটা খুব ভাইটাল কিন্তু, ওই যেটা আগেরটা করলাম না কি ফ্যাক্টর, এখানে কিন্তু কি ফ্যাক্টর কার উপর বলতে? ম্যাটেরিয়াল। দেখতে পাচ্ছিস কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল, একটা 4 কেজি একটা 6 কেজি, ঠিক আছে? তো তার মানে প্রোডাক্ট এক্স একটা তৈরি করতে 4 কেজি লাগে, প্রোডাক্ট ওয়াই একটা তৈরি করতে 6 কেজি লাগে। ম্যাটেরিয়াল কস্ট 40 টাকা 60 টাকা, ডাইরেক্ট ওয়েজেস বলে 6 টাকা পার আওয়ার 18-12, ডাইরেক্ট এক্সপেন্স বলেছে ভেরিয়েবল ওভারহেড বলে দিয়েছে, মেশিন আওয়ার ইউজ বলেছে 3-2, ফিক্স কস্ট বলে দিয়েছে কত? 40,000। তোকে কমেন্ট লিখতে বলেছে, 4টে অ্যানসার করতে বলেছে, বলছে সেলস ইন ভ্যালু ইজ লিমিট, সেলস ইন ভ্যালু ইজ লিমিট, ঠিক আছে? তো সেলস ইন ভ্যালু এটা জেনে রাখ, যদি কোনো কোশ্চেন যদি দিয়ে দেয়, কোনো যদি এরকম যদি কোনো কি ফ্যাক্টর দেয় সেলস ইন ভ্যালু, সেলস ইন ভ্যালু যদি দেয়, তাহলে সেক্ষেত্রে পিভি রেশিও যার বেটার, যেই কোম্পানির পিভি রেশিও বেশি সেই কোম্পানিটাই হবে প্রফিটেবল। বুঝতে পারলি কি বললাম? সেলস ইন কি বললাম? সেলস ইন বল, সেলস ইন ভ্যালু। এবার যদি স্যার কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় সেলস ইন ইউনিট, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন পার ইউনিট। কি বললাম বুঝতে পারলি? যদি সেলস ইন ইউনিট দেয়, দুটো হয়, আমরা বলতাম ব্রেক ইভেন সেল, এটা ভ্যালু দেয় একটা ইউনিটে। যদি সেলস ভ্যালু বের করতে বলে তাহলে পিভি রেশিও, আর যদি ইউনিট বের করতে বলে তখন কন্ট্রিবিউশন পার ইউনিট। মনে কর না ব্রেক ইভেন পয়েন্ট কি করতি, মনে পড়ছে? যখন ভ্যালু তুই বের করতি তখন কি আসতো? পিভি রেশিও। আর যখন তুই ইউনিট বের করতি তখন কি আসতো? কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে টোটাল সেল পোটেনশিয়াল, এটা বলে টোটাল সেল পোটেনশিয়াল ইজ ইন ইউনিটস বলে দিয়েছে। নেক্সট বলে যে ম্যাটেরিয়াল ইজ ইন শর্ট সেল, মানে ম্যাটেরিয়াল কনসেপ্ট দিয়েছে। তারপর একটা প্রোডাকশন ক্যাপাসিটি ইন টার্মস অফ মেশিন আওয়ার। তো কত ইজি দিয়ে দিয়েছে, তুই দেখে ভয় পাবি না। প্রথমে কি করব স্যার? প্রথমে কন্ট্রিবিউশন পার ইউনিট বের করব, করে দেন, কর নিজে কর, কন্ট্রিবিউশন পার ইউনিটটা কর। ঠিক আছে? তো প্রথমে এখানে যে এ প্রোডাক্ট এ, সরি এক্স আর ওয়াই, ঠিক আছে? তো এটা হচ্ছে পার ইউনিট, পার ইউনিট। কি লিখবো? সেলিং প্রাইস এসপি কত ছিল সেলিং প্রাইস? আচ্ছা আমি না এখানে বসেই চেন ধরবে না, উপরটাই করছি। Statement showing contribution per unit। তাহলে কি কি ছিল? প্রোডাক্ট এক্স আর প্রোডাক্ট ওয়াই, তাই তো? প্রথমে লিখবো সেলিং প্রাইস পার ইউনিট, কত টাকা বলেছিল সেলিং প্রাইস পার ইউনিট? 150 আর 200 লেস
ভেরিয়েবল কস্ট পার ইউনিট। একটা করে বল কি কি ছিল বল দেখি। ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট দাঁড়া, ম্যাটেরিয়াল কত ছিল? ম্যাটেরিয়াল 40 আর 60। 40 আর 60। আচ্ছা, তারপর লেবার, লেবার কত ছিল? লেবার ওয়েজ, ডাইরেক্ট ওয়েজেস ছিল 18 আর 12। 18 আর 12। তারপর কি ছিল? ডাইরেক্ট এক্সপেন্সেস 8 আর 6। ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল 8 আর 6। ভেরিয়েবল ওভারহেড ছিল 10 আর 20। ভেরিয়েবল ওভারহেড ছিল 10 আর 20। 10 আর 20। ঠিক আছে তো, এই ছিল। আচ্ছা, বাদ দিতে হবে, বাদ দিয়ে এটা 74, এটা 102। এটাকে বলে কন্ট্রিবিউশন পার ইউনিট। কোনো ডাউট নেই এখানে, কন্ট্রিবিউশন পার ইউনিট হয়ে গেল। এবার আমি কি বললাম, প্রথম কোশ্চেনটা যদি এখানেই লিখি, এ দিয়ে লিখি, ঠিক আছে তো, এতে কি বের করতে বলেছিল আমাকে বল। কোশ্চেনটা বলেছিল সেলস ইন ভ্যালু ইজ লিমিট, ঠিক আছে। এ দিয়ে লিখছি সেলস ইন ভ্যালু ইজ লিমিট, এটা বলেছিল। কিছুক্ষণ আগেই বললাম, যখনই সেলস ইন ভ্যালু ইজ লিমিট দেবে, কিসের উপর বেস করে করতে হয়? পিভি রেশিও। পিভি রেশিও, তাহলে পিভি রেশিও বের করতে হবে। পিভি রেশিও বের করার ফর্মুলা জানিস তো? কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। তাহলে কর এখানে 74 বাই 150 ইনটু 100, 102 বাই 200 ইনটু 100। তো কর কত হচ্ছে, কত হচ্ছে দেখতো? 74 বাই 150 ইনটু 100 করলে 47.33%, আর এটা 102 বাই 200 করলে 51%। তাহলে কোন কোম্পানি, মানে কোন প্রোডাক্টের পিভি রেশিও বেশি হয়েছে? ওয়াই কোম্পানি। তাহলে ওয়াইটাই প্রফিটেবল হবে, তাই তো? তাহলে অ্যানসারটা লেখ। লিখতে পারিস, লিখে তুই লিখতেই পারি, আমি লিখলাম না, তুই লিখলে লিখে নে, অসুবিধা নেই। লিখছি প্রোডাক্ট ওয়াই ইজ মোর প্রফিটেবল। প্রোডাক্ট ওয়াই ইজ মোর প্রফিটেবল হয়ে গেল। হয়ে গেল, তুই নিয়েছিস হয়ে গেল, বুঝবো হয়েছে? আচ্ছা কর কর। এখানে লিখো সেলস পোটেনশিয়াল। সেলস পোটেনশিয়াল, বিটা কি বলছে? সেলস পোটেনশিয়াল, লেখ বিটা, লেখ কি বলছে? সেলস পোটেনশিয়াল ইন ইউনিটস, ইন ইউনিটস, সেলস পোটেনশিয়াল ইন ইউনিটস ইজ লিমিটেড, ইজ লিমিটেড। এক্ষেত্রে কি হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট। আচ্ছা কি বলেছিলাম এটা? কন্ট্রিবিউশন পার ইউনিট। এই কি বলেছিলাম? সেলস পোটেনশিয়াল, মানে সেলস ইউনিট দিয়ে দিলে কি লাগে? কন্ট্রিবিউশন পার ইউনিট। কি রে, কিছুক্ষণ আগে বললাম তো, আর চিন্তা নেই, তুই প্রথম দিন যখন দেখবি নোট লিখিয়ে দিয়েছি কোনটা কোনটার বেসে হয়। সেলস ভ্যালু বলে পিভি রেশিওতে হয়, তারপর সেলস ইউনিট বললে কন্ট্রিবিউশন পার ইউনিট হয়। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? সব লিখিয়ে দিচ্ছি কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে এটা কত হবে অ্যানসার? তার কন্ট্রিবিউশন পার ইউনিট কত ছিল এখানে? 74, তাই তো? আর 102, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনটা বেশি ভালো? ওয়াই। একই অ্যানসার হবে, প্রোডাক্ট ওয়াই এর কত দেবে? ঠিক আছে তো? প্রোডাক্ট ওয়াই ইজ মোর প্রফিটেবল হয়ে গেল, ঠিক আছে? বি, সি নম্বর পয়েন্টটা করি। কি বলছে? ম্যাটেরিয়াল ইজ ইন শর্ট সাপ্লাই।
materials is in short supply, ঠিক আছে? তাহলে কি করে করব, x আর y কি কি লিখব, প্রথমে যা যা বলছি সেগুলো লিখবি। কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট কত, 74 আর 102। আর কি লিখব, এখানে ম্যাটেরিয়াল বলেছে, দেখ কোশ্চেনে কি বলেছিল, কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল, লেখ কনজাম্পশন অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে? কনজাম্পশন ম্যাটেরিয়াল কত বলেছিল, 4 কেজি আর 6 কেজি, ঠিক আছে? 4 কেজি আর 6 কেজি। তাহলে কি করব, কন্ট্রিবিউশন পার কেজি, কন্ট্রিবিউশন পার কেজি অফ ম্যাটেরিয়াল কত হবে, এটা 74 কে 4 দিয়ে ভাগ করব আর 102 কে 6 দিয়ে ভাগ করব। 74 কে 4 দিয়ে ভাগ করলে তোমার হবে 18.5 আর এটা 17। এটা একটু দেখে নে, এটা একটু দেখে নে, এটা নতুন কিছু বলিনি, কিছুক্ষণ আগে বোঝালাম, কিছুক্ষণ আগেই বোঝালাম। কি বলেছে, এটা কোন কি ফ্যাক্টরটার উপর বেস করে করতে, ম্যাটেরিয়াল। যদি ম্যাটেরিয়াল বেস করে করতে বলে তাহলে কি করে করতে বলি, মানে স্যার কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইড বাই ম্যাটেরিয়াল পার ইউনিট, মনে পড়ছে তো? তাই তো করেছি, নতুন কিছু করেছি এখানে, এখানে কিছু করিনি। তাহলে বল এখানে কোনটা বেটার, x বেটার না y বেটার? x বেটার। তাহলে কি লিখবি, প্রোডাক্ট x ইজ মোর প্রফিটেবল, হয়ে গেল। প্রোডাক্ট x ইজ মোর প্রফিটেবল, ঠিক না? এবার লাস্টেরটা করো, ডি নম্বর পয়েন্টটা করব একটুখানি। নেক্সট দেখ ডি, লাস্ট পয়েন্ট কি বলছে, পয়েন্টটা কি বলেছিল, ওই প্রোডাকশন ক্যাপাসিটি, বুঝছো? লেট প্রোডাকশন ক্যাপাসিটি ইন টার্মস অফ মেশিন আওয়ার্স, প্রোডাকশন ক্যাপাসিটি in terms of machine hours, ঠিক আছে? x আর y ওই একই কথা লিখতে হবে, লিখবো কন্ট্রিবিউশন পার ইউনিট কত কত, 74 আর 102, ঠিক আছে? আর 102। আর মেশিন আওয়ার কত, মেশিন আওয়ার ইউজ কত, 3 আর 2, মেশিন আওয়ার ইউজ কত, 3 আর 2। তারপর লাস্টে কি করব, কন্ট্রিবিউশন, ঠিক আছে? তারপরে কি লিখবো বল, কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার, তাই না? একই রকম। তাহলে কি লিখবো, বলে কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার, (74 ডিভাইড বাই 3 আর 102 ডিভাইড বাই 2), এটা তো 51 হচ্ছে। আর 74 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 24.67। তাহলে কোনটা বেশি প্রফিটেবল, প্রোডাক্ট y, ঠিক আছে? প্রোডাক্ট y। দেখ দেখে ঘাবড়ানোর কিছু, দেখ অঙ্কটা একটু জাস্ট ছোট করে যদি বলে দিই, কিছু ছিল না অঙ্কটার মধ্যে, এরকম অঙ্ক পরীক্ষা দেবে না, এটা তো ইজি অঙ্ক, বুঝতে পারলি? এটা কিন্তু ইজি অঙ্ক, এরকম দেবে না। কোন অঙ্ক দেবে, আগে যে অঙ্কটা করলাম ওরকম টাইপের অঙ্ক দেবে তোকে। এখানে যেমন কতগুলো অপশন ছিল, এ বি সি ডি, 4টে অপশন দেবেই না, এতগুলো অপশন আসবে না। এখানে 4টে কোশ্চেন জানতে দেবে না, তোকে যে কোনো একটা বলে দেবে। তোকে বলবে কি, আমরাও বলছি, হয় ম্যাটেরিয়ালের দেবে, নালে মেশিন আওয়ার দেবে, আর না হলে লেবার আওয়ার দেবে। বারবার বললাম ওরকমই দেবে, কিন্তু এটা কেন করলাম, কিভাবে করলাম, এটা একটু জানা দরকার। কি করে করলাম স্যার, ওই যে একই কথা কি বলেছিলাম, ওই কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইড বাই কি ফ্যাক্টর পার ইউনিট, ব্যাস এটাই মাথায় রাখতে হবে। তাহলে কি হবে অ্যানসার, কন্ট্রিবিউশন পার কি ফ্যাক্টর ইউনিট। তো ওটাই তো, আর কিছু নেই। এই কনসেপ্ট জেনে রাখলে তাহলে মানে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবার তুই প্রথমে যে দুটো অঙ্ক করেছিলাম, ওই দুটো অঙ্ক যদি একবার দেখে নিস তাহলে বুঝিয়ে কিছু নেই টপিকটার মধ্যে, কিছুই নেই। এই চ্যাপ্টারটা যথেষ্ট ইজি চ্যাপ্টার।